বন্ধুরা, ভয়েস অফ বিথি চ্যানেল থেকে আমি মিষ্টি মনি। নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। জুঁইয়ের অন্তর্মন কেঁপে ওঠে আয়নের কথায়। লজ্জায় শিরশির করে ওঠে শরীরের পশম। এতদিন আয়ন ঘুরে ফিরে কথা বললেও আজ যেন সরাসরি বলছে সব কিছু জুঁইকে। লজ্জায় জুঁই নিয়ে গেল আয়নের নির্লজ্জ ঠোঁটকাটা কথায়। হতভম্ব জুঁই লজ্জাও উঠে পালাতে চাইল। বাধা দেয় আয়ন। বাম হাতে জুঁইয়ের কোমর চেপে ধরে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, আচ্ছা জুই, কোথায় যাচ্ছেন? জানেন না স্বামীকে রেখে কোথাও যাওয়া অমানবিক নির্যাতনের পরে? আপনি চলে গেলে আমি কষ্ট পাবো, তখন সেটা আমার উপর অদৃশ্য অত্যাচার করা হবে জুই। আমি ডাক্তার মানুষ, মানুষের সেবা করাই আমার ধর্ম, অথচ আমি নিজেই সেবার অভাবে শুকিয়ে যাচ্ছি জুই। আমার সেবা করার কেউ নাই। দিন দিন আমি পুষ্টিহীনতায় ভুগছি। আহা, আমার কষ্ট। দিন জুই, আমাকে খাইয়ে দিন। আজকে আমি আপনাকে শোনাই আমার কষ্টগুলোর কথা। অর্ধেক খাওয়া রেখে আয়ন হাত ধুয়ে বসলো। সে সত্যিই পুষ্টিহীনতায় ভুগছে এমন একটা ভাব ধরে বসলো জুঁইয়ের সামনে। হতবাক হতবুদ্ধি জুঁই প্রায় কেঁদে ফেলার উপক্রম হলো। এই অসভ্য ডাক্তার যে তাকে একা পেলে এরকম কিছু করবে সে আগেই জানতো। শুধু শুধু জুঁইকে হেনস্থা করাই তার উদ্দেশ্য। এই জন্যই জুঁই এই বাড়িতে প্রথমে আসতে চায়নি, কিন্তু মেহেরবানের মুখের ওপর না করার সাহস হয়নি, বিধায় অনেকটা বাধ্য হয়েই আসতে হলো এখানে। আর এই সুযোগটাই যে এই অসভ্য ঠোঁটকাটা ডাক্তার ওকে একা পেয়ে কাজে লাগাচ্ছে, হাড়ে হাড়ে সেটা ঠিক বুঝতে পারছে জুঁই। লজ্জায় আড়ষ্ট জুঁই হালকা নড়েচড়ে ওঠে। আয়নের হাতটা নিজের কাঁধ থেকে ছাড়ানোর চেষ্টা করে কাঁপা কাঁপা স্বরে বলে, ছাড়ুন। ছাড়ুন মানে? ছি 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 জুই, এইসব কি ধরনের কথা? বউ ছাড়বে কেন? বউ হলো ভালোবাসার জিনিস, আদরের জিনিস, জড়াছড়ি করার জিনিস, শীতের দিনে ঠান্ডা প্রতিরোধ করার জিনিস। এত সব ফ্যাসিলিটি পেয়ে বউ ছাড়বে কেন? নাউজুবিল্লাহ। তাছাড়া আমাদের বংশের 2 বিয়ে করার রেওয়াজ নেই জুই। এখন আমি সবাইকে ওভারটেক করে কীভাবে 2 বিয়ে করব? ছি, এসব বাজে কথা আর বলবেন না জুই, আমার লজ্জা লাগে। আমার একটা বই চলবে। চোখ বড় করে তাকায় জুঁই। কোথাকার কথা কোথায় টেনে নিয়ে গেল এই লোক। জুঁই তো শুধু তাকে আপাতত ছাড়তে বলল। প্রচণ্ড অস্বস্তি লাগছে তার জন্য। আর এই লোক, আল্লাহ! লজ্জায় জুঁই নিয়ে গিয়ে রাগে চাপে স্বরে বলে, আপনি সত্যিই চাটা অশুভ ডাক্তার। আয়ন তৎক্ষণাৎ কিছু বলল না। খোলা ডাইনিংয়ে সার্ভেন্ট বা নিচের মা চলে আসতে পারে সেটা ভেবে আপাতত চুপ থাকলো। তবে জুঁইয়ের খুলে দেওয়া শাড়ির কুঁচিটা হাতে নিতে চাইলো পরিয়ে দেওয়ার জন্য, কিন্তু তখনই ডাইনিংয়ে আগমন ঘটল 2 জন সার্ভেন্টের। আয়নের ধরে রাখা কুঁচিগুলো টেবিলের নিচ দিয়ে ছেড়ে দিতে বাধ্য হলো চক্ষু লজ্জায়, কারণ সার্ভেন্টের সাথে সাথে মেহেরবানও কিচেন রুম থেকে এদিকটায় আসছে। আয়ন জুঁইয়ের অস্বস্তির বিষয়টি বুঝে চট করে উঠে দাঁড়িয়ে চলে গেল নিজের রুমের দিকে, কাউকে কিছু না বলে। আয়নের আর খাওয়া হলো না, কারণ উপস্থিত সার্ভেন্টগুলো তখন মুখ টিপে হাসছিল তাদের দেখে। লজ্জায় জুঁই মাথা নুয়ে ডাইনিংয়ে বসে থাকলো। মেহেরবান আসতেই সার্ভেন্টরা তাড়াহুড়ো করে কাজে গেলে পড়ল ভয়ে। মেহেরবান জুঁইকে খাবার নিয়ে বসে থাকতে দেখে বুঝতে পারল জুঁই আর খেতে পারছে না। তিনি জুঁইকে হাত ধুয়ে উঠে যেতে বলল। কথা মতো জুঁই খুলে যাওয়া শাড়ির কুঁচিগুলো আঁকড়ে ধরে উঠতেই কপাল কোঁচকালো মেহেরবান। ইতস্তত জুঁই লজ্জায় হাঁসফাঁস করে জানায় পায়ের সাথে বেজে শাড়ির কুঁচিগুলো খুলে গেছে তখন। উত্তরে মেহেরবান কিছু বলল না। জুঁই এঁটো হাত নিয়ে দাঁড়িয়ে থাকলো। মেহেরবান এগিয়ে এসে জুঁইয়ের শাড়ির কুঁচি পুনরায় করে পরিয়ে দিল। কিচেন থেকে জুঁই এঁটো হাত ভালো করে ধুয়ে পিছন ঘুরে তাকাতেই মেহেরবান জুঁইয়ের হাতে 1 গ্লাস দুধ তুলে দিয়ে বলে ওঠে, এটা আয়নের জন্য, ওর রুমে নিয়ে যাও। গ্লাসটা হাতে নিয়ে জুঁই প্রচণ্ড অস্বস্তি বোধ করলো। পুনরায় আয়নের রুমে যাওয়া মানে দেওয়ালে মাথা ঠুকে মরার সামিল। এমনিই খুব কষ্টে বাঁচলো তখন, তাও সার্ভেন্টরা হঠাৎ এসে পড়ায়। ঠোঁট কাটা অসভ্য লোক এবার যদি নিজের রুমে পুনরায় জুঁইকে পায় তাহলে কি করবে?
জুই শুকনো ঢোক গিলল বেশ কয়েকবার। মেহেরবানের মুখের উপর খুব করে বলতে চাইলো, আমি পারবো না আপনার অসভ্য ঠোঁটকাটা ছেলের জন্য দুধ নিয়ে যেতে। আপনি অন্য কাউকে পাঠান। সাহসের অভাবে জুঁইয়ের কথাগুলো বলা হলো না আর মেহেরবানকে। মেহেরবান পুনরায় জুঁইকে তাড়া দিতেই জুঁই দুধের গ্লাস হাতে কিচেনের রুম থেকে বের হয়ে গেল ধীর পায়ে। খানিকটা সময় পর মেহেরবান আবারও পিছন ডাকলো জুঁইকে। জুঁই ঘুরে তাকালে তিনি গম্ভীর মুখে ফের বলেন, আয়নের রুম আর ফিহার রুম পাশাপাশি, তোমার যেটাতে ভালো লাগে সেই রুমে থাকতে পারো। বিষণ্ণ বিস্মিতের মতো জুঁইয়ের চোখ জোড়া স্থির করলো মেহেরবানের দিকে। যেটাতে থাকবে মানে? অবশ্যই জুঁই ফিহার রুমে থাকবে। তাহলে তিনি কেন জুঁইকে অপশন দিচ্ছে যে কোনো একটা রুমে থাকতে? আচ্ছা, তিনি কি জুঁইকে কোনোভাবে বোঝাতে চাইছেন না তো আয়নের রুমে থাকার জন্য? আর এই জন্য তিনি এমনভাবে কথাটা ঘুরিয়ে ফিরিয়ে বলল জুঁইকে? হতবাক জুঁই ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে রইল মেহেরবানের দিকে। মেহেরবান জুঁইয়ের হঠাৎ অবুঝ দৃষ্টি দেখে তিনিও লজ্জায় পড়ে গেলেন। থমথমে পরিবেশে তিনি জুঁইকে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায় নিজের রুমের দিকে। মা হয়ে তিনি কিভাবে ছেলের জন্য কথা বলবে? যাও, তুমি তোমার স্বামীর রুমে যাও, স্বামীর সাথেই তোমাকে ঘুমাতে হবে। এটা কি আদৌ ভালো দেখাবে শাশুড়ি হয়ে ছেলের বউকে বলাটা? বাসায় আরও কেউ থাকতো যদি, তখন না হয় তিনি অন্যের মাধ্যমে জুঁইকে এই কথাটা বলে আয়নের রুমে পাঠাতো। কিন্তু কেউ নেই বলেই তো তিনি কৌশল অবলম্বন করে জুঁইয়ের হাতে দুধের গ্লাস তুলে দিয়েছেন। এখন জুঁইয়ের অবুঝ চোখের দৃষ্টিতে তিনিও লজ্জা পাচ্ছেন। মেহেরবানের উদ্দেশ্যে বুঝতে পেরে জুঁই লজ্জায় তত্তর করে কেঁপে ওঠে শির দ্বারা। এক হাতে ধরে রাখা দুধের গ্লাসটাও তত্তর করে কাঁপতে দেখে জুঁই দু হাত দিয়ে চেপে ধরল গ্লাসটাকে। পানি তৃষ্ণায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেল জুঁইয়ের। সেই কোথায় এসে ফেঁসে গেল আল্লাহ মালুম। মা আর ছেলে দুজনেই অ্যাডভান্স। কম্পিত শরীরে জুঁই কাঁপতে কাঁপতে কোনো রকমে পৌঁছালো আয়নের দরজা অবধি। কিন্তু দরজায় নক করার সাহস হলো না জুঁইয়ের। শরীরের কম্পনে দুধের গ্লাস থেকে দুধ পড়ে যাওয়ার উপক্রম হলো। বুক ধরফরে তৃষ্ণার্ত গলায় ধুঁকছে খাঁ খাঁ করে জুঁইয়ের। উত্তেজনায় অস্থিরতায় জুঁই নিজেই গ্লাসের সবটুকু দুধ খেয়ে ফেললো এক টানে। তখনই খট করে দরজা খুলে বের হলো আয়ন। জুঁইয়ের হাতে খালি গ্লাস দেখে সে কপাল কুঁচকালো। আয়ন কিছু বলবে তার আগে জুঁই ছটফট করে আয়নের হাতে দুধের খালি গ্লাসটা তুলে দিয়ে বলল, নিন আপনার দুধ, আপনার মা পাঠিয়েছে, খেয়ে নিন। কথাটা বলেই জুঁই আর দাঁড়ালো না আয়নের সামনে, এক দৌড়ে পালিয়ে গেল ফিহার রুমে। আয়ন খালি দুধের গ্লাসের দিকে তাকিয়ে ঠোঁট কামড়িয়ে হেসে ওঠে। জুঁইকে অনুসরণ করে আয়নে গেল ফিহার রুমে। তার ভাগের দুধ জুঁই খেয়ে নিয়েছে। এখন তারও উচিত বউয়ের সাথে সুদ আসল হিসাব করে নিজের দুধের ভাগ ফিরিয়ে নেওয়া। আয়ন দরজা টেনে রুমে প্রবেশ করে জুঁইকে কোথাও পেল না। ওয়াশরুম থেকে পানির শব্দ আসতে আয়ন বুঝলো জুঁই সেখানেই আছে। আয়ন ধীর পায়ে এগিয়ে ফিহার পড়ার টেবিলে চেয়ার টেনে বসলো। জুঁইয়ের জন্য অপেক্ষা করলো। জুঁই সময় নিয়ে ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই মুখোমুখি হলো আয়নের। আয়নের আকস্মিক আগমনে চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল জুঁই। আতঙ্কিত গলায় বলল, আপনি এখানে? আয়ন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। হাতের গ্লাসটা টেবিলের উপর রাখতে রাখতে অকপট স্বীকারোক্তিতে জুঁইয়ের উদ্দেশ্যে বলল, দুধ খেতে এসেছে জুঁই। আয়নের বেগতিক সহজ সরল স্বীকারোক্তিতে মাথায় বজ্রপাত হলো জুঁইয়ের। আয়নকে ভুল বুঝে দুই কদম পিছিয়ে গেল, বুকে আড়াআড়ি হাত বেঁধে। জুঁইয়ের হঠাৎ কাণ্ডে আয়নও থতমত খেয়ে গেল। সে কি এমন বলল যে জুঁই হঠাৎ অদ্ভুত রিয়াকশন দিল? আয়ন থেমে কপাল কুঁচকে ভাবে। বিষয়টি প্রথমে বুঝতে না পারলেও পুনরায় নিজের বলার কথাটা মনে মনে আওড়ালো বেশ কয়েকবার। সে দুধ খেতে এসেছে, এর মধ্যে খারাপ কি বলল? আয়ন পুনরায় ভাবল। তীক্ষ্ণ দৃষ্টিতে জুঁইয়ের দিকে তাকাতেই নিজের কথার অর্থটা বুঝল। তার কথাটা সম্পূর্ণ নেগেটিভ সাউন্ড করে যার জন্য জুঁইয়ের এমন রিয়াকশনের কারণ। আয়ন নিজেও বুঝতে পারেনি নিজের বলা কথাটা বলে সে এভাবে ফ্যাসাদে পড়ে যাবে। লজ্জা আয়নও পেল, তবে জুঁইকে বুঝতে দিল না। বরং অবুঝ সে যে কপাল কুঁচকে তাকালো জুঁইয়ের দিকে।
এমন একটা ভাব যেন জুঁইয়ের আচরণগুলো কিছুই বুঝতে পারছে না আয়ন। জুঁই দাঁতের দাঁত চেপে বলে, ছি, অসভ্য লোক, বের হন আপনি এই রুম থেকে। বের হওয়া মানে? আগে আমার ভাগের দুধ দিন, যেটা আম্মু আমার জন্য পাঠিয়েছিল, কিন্তু সেটা আপনি চুরি করে খেয়ে ফেলেছেন, আর এখন আমাকে রুম থেকে বের করে দিচ্ছেন। আয়নের রাখা গ্লাসটার দিকে তাকিয়ে জুঁই সহজ স্বাভাবিক হলো। নিজের ভুল বুঝতে পেরে এবার সেই লজ্জায় মরে মরি ভাব হলো। বুকের হাত বুক থেকে নামিয়ে হাঁসফাঁস করে এদিক সেদিক তাকালো। আপাতত আয়নের কোনো কথার উত্তর তার কাছে নেই। আয়ন জুঁইকে নত মস্তিষ্কে হাঁসফাঁস করতে দেখে সে ফের জুঁইয়ের দিকে এগিয়ে আস্তে আস্তে বলল। জুই, আমার গ্লাসে দুধ ফেরত দিন। মিনমিন স্বরে জুঁই বলল। আমার কাছে নেই, আমাদের বাসায় গেলে আপনাকে তখন ফেরত দেব। জুঁইয়ের কাছাকাছি এসে দাঁড়ালো আয়ন। দেয়ালে দুপাশে হাত রেখে মধ্যস্থে রাখলো জুঁইকে। আতঙ্কিত জুঁই দেয়ালের সাথে চেপে দাঁড়াতে আয়ন জুঁইয়ের মুখের উপর ঝুঁকে বলে, বাকি কাম ফাঁকে, আমি নগদে বিশ্বাসী। দেখে গেল আজকে আপনি আমার ভাগের দুধ খেয়ে কাল ভুলে গেলেন, পরে আমার দুধ ফেরত দিবেন না বলে দেখে বসলেন। তখন আমি কি করব? আমার কাছে তো প্রমাণ নেই আপনি আমার দুধ খেয়েছে সেটা, তাই বাকি কাজ চলবে না। এখন যখন হাতে নাতে চোর ধরলাম, তখন তার এমনি এমনি চোরকে ছাড়া যাবে না জয়ী। ডাক্তার মানুষ হলেও হিসেবে বেশ পাক্কামি। আর একটা কথা, তখন আপনি ওই রকম রিয়েক্ট করলেন কেন? আমি তো তখন আমার গ্লাসের দুধের কথা বলেছিলাম, কিন্তু আপনি কি মনে করেছিলেন জুই? নিশ্চয়ই দুষ্ট চিন্তা করেছিলেন আমাকে নিয়ে। আপনি অনেক দুষ্ট জুই। লজ্জায় রাগে জুঁই আয়নের বুকে ধাক্কা দিয়ে নিজের থেকে সরাতে সরাতে চাপা স্বরে বলল, আপনার কোনো কাজ নেই, যখন তখন আমার পিছনে লাগাই আপনার কাজ। ঠোটকাটা লোক, ছি, কথা কি অশ্লীল। জুঁইয়ের ধাক্কায় আর সরল না, বরং আরও ঝুঁকে পড়ল জুঁইয়ের মুখের উপর। আমার তো বউ ছাড়া কোনো কাজ নেই জুই। দেখুন না, আমি কেমন দিন দিন বউ পাগল হয়ে যাচ্ছি। না, এবার বউটা না হলে নয়, একটা হিল আমারও করা দরকার। রিত একই বউকে তিনবার বিয়ে করতে পারে, আর আমি বউকে কিছু বললেই অশ্লীল হয়ে গেলাম। আচ্ছা জুই, একটা কথা বলুন তো, আমি অশ্লীল নাকি আপনার চিন্তা অশ্লীল? আমাকে নিয়ে যে তখন কী সব ভাবছিলেন সেটা কি বলবে? আমাকে আপনার এই মনে হয় জুই? আমি কি কখনো গ্লাসের দুধ খেতে না চেয়ে আপনার... জুঁই তুমুল লজ্জায় আড়ষ্ট হয়ে আয়নের মুখ চেপে ধরল। তৎক্ষণাৎ তেজি কণ্ঠে বলল, চুপ, একদম চুপ। আয়ন জোরপূর্বক জুঁইয়ের হাতটা নিজের মুখ থেকে ছাড়িয়ে নিয়ে ঠোঁট প্রসারিত করে দুষ্টু হেসে বলে, আসলে আমি এমনই জুই। আমি চাইতাম বইয়ের কাছে তো সবই হালাল, তাই না? লজ্জায় আড়ষ্ট জুঁই তৎক্ষণাৎ পিছন ঘুরে দেয়ালের দিকে মুখ ফিরে নিল। আয়নের মুখোমুখি হওয়া সম্ভব হলো না জুঁইয়ের। জুঁই জীবনে এতটা ঠোঁটকাটা স্বভাবের লোকের সাথে কখনো পরিচয় হয়নি সে। আয়নের চোখের সামনে ভেসে উঠল জুঁইয়ের উন্মুক্ত পিঠ। আয়ন দূরত্ব ঘুচিয়ে ঘনিষ্ঠ হলো জুঁইয়ের সাথে। জুঁইয়ের শাড়ি ভেদ করে উন্মুক্ত উদরে হাত রাখলো। আয়নের ঠান্ডা হাতের স্পর্শে জুঁই কেঁপে উঠতেই আয়ন টেনে জুঁইয়ের পিঠ নিজের প্রশস্ত বুকের সাথে মেশালো। ঠোঁট বাড়িয়ে পর পর স্পর্শ করলো জুঁইয়ের উন্মুক্ত কাঁধের উপর। কম্পিত জুঁই শক্ত করে শাড়ির আঁচল ধরে দাঁড়িয়ে থাকলো। আয়ন দু হাতে জুঁইয়ের পেট জড়িয়ে ধরে ঠোঁট বোলাতে বোলাতে কানের কাছে গেল। ফিসফিস করে বলল, জুই, রেডি আছেন তো? আমি কিন্তু আজ আপনাকে ছুঁয়ে দেব, কনফার্ম। জুঁই আয়নের হাতে খামচে ধরে কম্পিত স্বরে কোনো রকমে বলল। প্লিজ না। না শব্দটা শুনে আয়ন ছোট করে কামড় বসালো জুঁইয়ের কানের লতিতে। জুঁই অস্পষ্ট স্বরে গোঙাতেই আয়ন হুট করে জুঁইকে কোলে তুলে চলল নিজের রুমে। উত্তেজিত জুঁই ছটফট করলো আয়নের সাথে যাবে না বলে। আয়ন শুনল না, জুঁইকে নিয়ে নিজের রুমে গেল। দরজা লক করে জুঁইকে কোলে নিয়ে বসালো বিছানায়। দু হাতে জুঁইয়ের পেট জড়িয়ে ধরে কাঁধে থুতনি রাখলো। ছোট করে চুমু খেলো জুঁইয়ের খোলা কাঁধে। সিরিয়াস কণ্ঠে বলল, আপনাকে তাড়াতাড়ি না ছুঁয়ে দিলে তো আমি পিছনে পড়ে যাব জুই। আমার ছেলে দুনিয়াতে আসতে দেরি করবে, আর ততদিনে হৃদের মেয়ে হয়ে গেলে সমস্যাটা তখনই কিন্তু বুঝে যাবে জুই। হৃদ যে তেরা মানুষ, ওর মেয়েকে কখনোই আমার ছেলের কাছে বিয়ে দেবে না। যদি আমার ছেলে ছোট হয়, হৃদ আরও তেরামি করে আমাকে বলবে, তোর ছোট ছেলের কাছে আমার বড় মেয়েকে বিয়ে দেবো না। তখন আমার ছেলে আটক থাকবে জুই, বউ পাবে না আপনার জন্য।
আপনি আমার ছেলেকে আসতে দিচ্ছেন না দুনিয়াতে। তবে যত কিছু হোক না কেন, আমিও পিছন ছাড়ব না। হৃদ না মানলে বাপ ছেলে মিলে ছেলের বউকে উঠিয়ে কিডন্যাপ করে নিয়ে আসবো। তারপর হৃদের কাছে হার মানা যাবে না জুই। ক্ষমতা আমাদেরও আছে। ছেলেকে সোজা বলল, তোর ভিলেন শ্বশুরকে আমি সামলাবো। বাবা, তুমি বউ নিয়ে পালিয়ে যাও। আমরা বাপ ছেলে দুজনে আপনার জন্য ফেসে যাবো জুই। শুধু আপনাদের জন্য আমার ছেলেটা দুনিয়াতে আস্তে আস্তে পুনরায় ফিরে গেল। দুজন দারোয়ান বিশাল গেট টেনে মেলে দাঁড়ালো। রাতের আঁধারে কালো গাড়িটি খান বাড়ির ভিতরে প্রবেশ করতে তার পিছন পিছন আরও দুটো গাড়ি ঢুকলো বাড়িতে। কারোর অপেক্ষা না করে হৃদ নিজেই গাড়ির পিছনে দরজা খুলে বের হলো। গায়ে পুরো কালো ড্রেস আপ করা, গায়ের কোটটা গাড়িতেই রাখা, শার্টের দু হাতা টেনে কোণে অবধি ফোল্ড করা। ঠান্ডার মাঝেও যেন শীত নেই হৃদের। দিব্যি নির্বিঘ্নে হেঁটে যাচ্ছে বাগানের খোলা বাংলোর দিকে সে। বেপরোয়া সেই আচরণ, বাম হাতের উল্টো পিঠে ছুঁয়ে ছুঁয়ে তাজা রক্ত পড়ছে জমিনের মাটিতে। হৃদের পিছনে আসার কারো সাহস হলো না। আসিফ ফেরো না। ভয়ে অসহায় মুখ করে পিছনের দিকে তাকিয়ে রইল আসিফ। গাড়ির শব্দে ধরফড়িয়ে বিছানা থেকে উঠে বারান্দায় গেল মায়া। উপর থেকে উঁকি ঝুঁকি মেরে দেখলো হৃদ এসেছে কিনা। হৃদের গাড়িগুলো পার্কিং এরিয়াতে ঢুকেতে দেখে মায়া চারপাশে তাকিয়ে হৃদকে খুঁজলো। দেখতে পেল হৃদ খোলা বাংলোতে সাদা সোফার উপর গা এলিয়ে শুয়ে আছে পা মেলে। মায়া দেরি করলো না, এক দৌড়ে নিচে নেমে গেল। রাত তখন 12টা ছুঁই ছুঁই। গিয়ে দেখলো হৃদ সোফায় গা ছেড়ে শুয়ে সিগারেট টানছে আকাশমুখী হয়ে। এক পা সোজা করে মেলে রাখা, তো অন্য পাটা স্বাভাবিক ভঙ্গিতে হাঁটু ভাঙা। মায়া বিরস মুখে দাঁড়িয়ে পড়ল হৃদের থেকে কিছুটা দূরে। আজকাল প্রায় মায়া হৃদকে সিগারেট খেতে দেখে তার সামনে। এমন না হৃদ কখনো সিগারেট খায় না, খায়, তবে মায়ার সামনে খেত না, কিন্তু আজকাল খায়। মায়া বিরস মুখে দাঁড়িয়ে থেকে বেখেয়ালি চোখ গেল সোফার উপর রাখা হৃদের বাম হাতটার দিকে। চমকিত মায়া আঁতকে উঠল হৃদের হাতের অবস্থা দেখে। সোফার উপর দিয়ে ঝুলন্ত অবস্থায় হৃদের বাম হাতটা ছুঁয়ে ছুঁয়ে রক্ত পড়ছে সাদা টাইলসের উপর। আতঙ্কিত মায়া দৌড়ে গেল সেদিকে। ধূপ করে ফ্লোরে বসে হৃদের রক্তাক্ত কাটা হাতটা টেনে নিতে চাইল নিজের হাতে, কিন্তু পারল না, কারণ তার আগেই হৃদ ঝাড়া দিয়ে মায়া হাত ফেলে দিল নিজের হাতের উপর থেকে। আতঙ্কিত মায়া কান্নায় ফুঁপিয়ে ওঠে। অশ্রুসিক্ত চোখে হৃদের দিকে তাকাতেই দেখলো হৃদ আগের ন্যায় আকাশ মুখে হয়ে সিগারেট টানছে। মায়ার দিকে তাকাচ্ছে না পর্যন্ত, কিন্তু মায়ার উপস্থিতি হৃদ বুঝতে পারছে বলেই নিজেকে ছোঁয়ার অনুমতি মায়াকে দিচ্ছেন না। কান্নারত মায়া থেমে থাকলো না। পুনরায় জোর করে নিজের দু হাতের মাঝে হৃদের হাতটা আঁকড়ে ধরতে চাইল, কিন্তু হৃদ এবারও একই কাজ করলো। মায়া হাতটা ছাড়া দিয়ে ফেলে দিল। ধরতে দিল না, বরং চাপা শান্ত স্বরে বলল হৃদ। Get lost from here. মায়া ফুঁপিয়ে কেঁদে উঠল। হৃদের বিরুদ্ধে সামান্য খারাপ কথাটা যেখানে মায়া সহ্য হয় না, সেখানে হৃদকে রক্তাক্ত অবস্থায় দেখে নিঃশ্বাস বন্ধ হওয়ার উপক্রম তার। হৃদ যে মায়ার সাথে পূর্ব রাগ ধরে রেখে এখন ছুঁতে দিচ্ছে না, সেটা বেশ বুঝতে পারছে মায়া। কিন্তু অসহায় মায়াও বা কি করবে? ভুল হয়ে গেছে, এখন সে কিভাবে ফেরত নিবে ওর বলা কথাগুলো? মায়া বুঝে হৃদকে নোংরা চরিত্রহীন কথাগুলো বলা উচিত হয়নি, কিন্তু তখন মায়ার মাথা কাজ করছিল না বলেই তো বলে ফেলেছে। মায়া ভুল করেছে। শাস্তি স্বরূপ দীর্ঘ 1 মাস কেঁদেছে হৃদ থেকে দূরে থেকে। ভুল বুঝে আরও অপরাধবোধ কাজ করছিল তার মধ্যে। এখন কি মায়া ক্ষমা পাওয়ারও যোগ্য না? মায়াকে কি একটা বার ক্ষমা করা যায় না? মায়া ঠোঁট কামড়িয়ে কান্না আটকে কাঁপা কাঁপা হাতে পুনরায় চেষ্টা করলো হৃদের হাতটা ধরার, কিন্তু হৃদ পুনরায় একই কাজ করলো। মায়া ফ্লোরে বসা অবস্থায় হেলিয়ে পড়লো হৃদের ছাড়িয়ে রাখা বাম পায়ের উপর, গাঢ় অপরাধ বোঝে। দু হাতে হৃদের পা জড়িয়ে ধরে ফুঁপিয়ে কেঁদে উঠে হৃদের উড়োতে কপাল ঠেকিয়ে শব্দ করে ফুঁপিয়ে কেঁদে উঠে জড়ানো গলায় বলল মায়া, আই এম সরি সরি সরি। কি করব আমি? বলে ফেলেছি। কথাটা কিভাবে ফেরত নেব আপনি বলুন। আমি আর এমন করব না তো, প্রমিস। প্লিজ আমাকে ক্ষমা করে দিন না প্লিজ। আমার অনেক কষ্ট হচ্ছে তো। সত্যি আমি আপনাকে আঘাত করতে চাইনি, বাজে কথাগুলো বলতেও চাইনি, বিশ্বাস করুন আমার প্লিজ। হৃদের বিন্দু মাত্র ভাবান্তর হলো না।
আগের ন্যায় গায়ে এলিয়ে সিগারেট টানতেই লাগলো। মায়ার কথা আদৌ শুনছে কিনা তাও বলা দায়। মায়াও কতক্ষণ একই ভঙ্গিতে হেলিয়ে বসে রইল, নড়ল না কেউ। খানিকটা সময় পর মায়া উঠে হৃদের পাশে বসলো অশ্রুসিক্ত নয়নে। তখনই মায়ার চোখে পড়ল হৃদের বুক বরাবর তাজা কাটা ছেঁড়ার দাগটার দিকে। মায়া আঁতকে উঠে হৃদের শার্টের বোতামে হাত দিতে নেয়, কিন্তু হৃদ মায়ের হাতটা ঝাড়া দিয়ে ফেলে বলে। নোংরা কিছু ছোঁয়ার দরকার নেই, দূরে থাকো। মায়া জোরপূর্বক হৃদের গলা জড়িয়ে ধরে শব্দ করে কেঁদে উঠল। আমি আর এমন বলবো না আপনাকে, কখনো আপনার অমান্য করব না। আপনার সব শাস্তি মঞ্জুর, তারপরেও আমাকে একটু দেখতে দিন না আপনাকে প্লিজ। আপনার বুকের পাশটা অনেকটা কেটে গেছে তো, একটু ধরতে দিন না আমাকে। সিগারেটের তীব্র গন্ধে খুব খুব করে কেসে উঠল মায়া। তারপরও হৃদের গলা জড়িয়ে ধরা ছাড়ল না। মায়া হৃদের নড়চড় না দেখে মায়া আরো চেপে বসলো হৃদের শরীরের সাথে। হৃদের গলায় মুখ গুঁজে পড়ল। আপনি তো আমাকে ভালোবাসেন না, আর এখন আপনাকে একটু করে ছুঁতেও দিচ্ছেন না আমাকে। আমি কি করব বলুন? আপনি বললে আমি বিয়েটা ভেঙে দেব। থাক, আপনার জোরপূর্বক আমাকে বিয়ে করতে হবে না। আমি কালই কি আব্বুকে না মায়ের কথা শেষ হলো না, তার আগে হৃদ সিগারেট টেনে অবশিষ্ট ধোঁয়াটা নিচের মুখে রাখলো। জ্বলন্ত সিগারেটের আগুন চেপে ধরলো মায়ার কোমরে। আগুনের তাপে মায়া হকচকিয়ে গেল। কোমরে জ্বলন্ত সিগারেটের তাপ পেতেই মায়ার ঠোঁট ফেরে কেঁদে উঠল হৃদের ভয়ে। আর সেই সুযোগটাই কাজে লাগালো হৃদ। মায়া ঘাট টেনে চেপে ধরলো নিজের ঠোঁট। ততক্ষণ হৃদ মায়ার ঠোঁট আঁকড়ে রাখলো যতক্ষণ না পর্যন্ত হৃদের মুখে জমিয়ে রাখা সিগারেটের সম্পূর্ণ ধোঁয়া মায়ার পেটে চালান না হচ্ছে। মায়ার নিঃশ্বাস আটকে আসার উপক্রম হলো। দু হাতে হৃদকে প্রাণপূর্ণভাবে ধাক্কিয়ে ছটফট করতে লাগলো হৃদের থেকে ছাড়া পাওয়ার জন্য। এতে হৃদ আরো শক্ত করে চেপে ধরলো মায়াকে নিজের সাথে। মায়ার ছটফটের কারণে হৃদ মায়াকে নিয়ে হেলিয়ে শুয়ে পড়লো সোফার উপর। মায়া দু হাত বেঁধে মাথার উপর দিয়ে সোফায় চেপে ধরে রাখলো মায়ার। সকল ছটফট করা এক মুহূর্তেই বন্ধ হয়ে গেল হৃদের বক্ষতলে পিষ্ট হয়ে। গুটি কয়েক মিনিট পর হৃদ মায়ার ঠোঁট ছেড়ে উঠে বসতেই মায়া ছাড়া পেয়ে বুকে হাত দিয়ে কাঁচতে কাঁচতে সেও উঠে বসলো সোফার উপর। হৃদের দেওয়া সম্পূর্ণ সিগারেটের ধোঁয়া মায়ার পেটের ভিতর দলা পাকিয়ে আসতেই মায়া গড়গড় করে বমি করে দিল ফ্লোরের উপর হৃদের সামনে। হৃদ যেন দেখেও দেখল না, বরং সোফার টেবিল থেকে পুনরায় সিগারেটের লাইটার নিয়ে সিগারেটের আগুন ধরিয়ে খেতে খেতে উঠে চলে গেল বাসার ভিতরের দিকে। রাত তখন প্রায় 2টার ঘরে। মায়া হৃদের রুমে লুকিয়ে চুকিয়ে প্রবেশ করলো। গায়ের ওড়নাটা দু পাশে টেনে দেওয়া, চুলগুলো সব হাত খোপা করা। আবছা আলোয় মায়া স্পষ্ট দেখতে পেল হৃদ গলা অবধি ব্ল্যাঙ্কেট টেনে কাত হয়ে ঘুমিয়ে আছে বিছানায়। মায়া ভয় ভয় নিয়ে হৃদের পাশে দাঁড়ালো। হালকা হৃদের মুখের উপর ঝুঁকি মেরে দেখলো সত্যি হৃদ ঘুমিয়েছে কিনা। হৃদের ঘন নিঃশ্বাস আর বন্ধ দু চোখের পাতা থেকে মায়া বুঝলো হৃদ সত্যিই ঘুমিয়ে পড়েছে। মায়া নির্ভয় হলো, স্বস্তির শ্বাস ফেললো। ওড়নার আঁচলে লুকিয়ে রাখা কাটাছেঁড়া মলমটা বের করলো। হৃদ ব্যথা পেয়েছে মূলত এই একটা কারণে, এখনো অবধি ঘুমোতে পারেনি মায়া, ছটফট করতে করতে। কখন হৃদ ঘুমোবে আর মায়া এই রুমে আসবে, সেই চিন্তায় রুমে পায়চারি করে সময় কাটিয়েছে সে। মায়ার তখন বমি করতে কাঁদতে কাঁদতে হৃদের পিছন পিছন সেও রুমে চলে এসেছিল, কিন্তু হৃদের ভয়ে ফের হৃদের কাছে আসার সাহস কুলায়নি। তাই এতক্ষণ যাবৎ নিজের রুমেই ছিল সে। রুমে ড্রিম লাইট জ্বালানো। মায়া হৃদের পাশে বসে হৃদের হাতটা বের করতে চাইল ব্ল্যাঙ্কেটের নিচ থেকে, কিন্তু এতে হৃদ হালকা নড়াচড়া করতেই মায়া ভয়ে দ্রুত দাঁড়িয়ে পড়ে। কিভাবে কি করবে ভেবে পুনরায় গিয়ে দাঁড়ালো হৃদের পায়ের দিকে বেডের পাশে। মায়া ঠায় জায়গায় দাঁড়িয়ে থেকে বার কয়েক উঁকি মেরে দেখলো হৃদ পুনরায় নাড়াচাড়া করছে কিনা। না, হৃদের নড়াচড়া না দেখতে পেয়ে মায়া দারুণ একটা বুদ্ধি খাটালো। হৃদের পায়ের কাছে ব্ল্যাঙ্কেটের নিচ দিয়ে ঢুকে হৃদের গলা দিয়ে বের হলো। কচ্ছপের মতো হালকা মাথা বের করে উঁকি মারলো হৃদের উঠে গেছে কিনা দেখতে। হৃদকে ঘুমন্ত অবস্থায় পেয়ে মায়া টুক করে ফের মাথা ঢুকিয়ে ফেললো ব্ল্যাঙ্কেটের ভিতর। হৃদের শরীরের সাথে চেপে চেপে সোজা হয়ে শুলো। হৃদের বাম হাতটা টেনে নিজের শরীরের ওপর রেখে ব্ল্যাঙ্কেটের ভিতর গাঢ় অন্ধকারের মধ্যে হাতের মলমের ক্যাপটা খুলে
হাতড়ে হাতড়ে হৃদের হাতটা ধীরে ধীরে ফোঁ দিয়ে দিয়ে সেখানটায় যত্ন সহকারে ওষুধ লাগিয়ে দিল। হাতের চিনচিন জ্বালা পোড়া হৃদের ঘুম ভেঙে যায়। ঘুমের রেস কাটাতে হৃদ চোখ খিচে বন্ধ করে রাখলো কয়েক সেকেন্ড। বিরক্তিতে কপাল কুঁচকালো। কাঁচা ঘুম ভাঙার দরুন হৃদের মেজাজটাও চটে গেল ততক্ষণে। সবই মাত্রই শুয়েছিল সে, কিন্তু বুকের ভিতর তীব্র খচখচ নাড়াচড়ার কারণে হৃদের শান্তিতে ঘুমোতে পারছে না। হৃদ চোখ খুলে তাকিয়ে সামনে কাউকে দেখতে পেল না। বিরক্তির ভাঁজ আরও কয়েকটা পড়ল কপালে। পুরোপুরি ঘুমের রেস কাটিয়ে মাথার নিচে গুঁজে রাখা হাতটা বাড়িয়ে গায়ের ব্ল্যাঙ্কেটটা হালকা উঁচু করে ধরতেই দেখলো তার বুকের মধ্যে কারো উপস্থিতি। ড্রিম লাইটের আলোয় হৃদ স্পষ্ট দেখলো মায়ের মাথা আর নাড়াচাড়া করা হাত দুটো। হৃদ সতর্কতার সহিত উঁচু করে রাখা ব্ল্যাঙ্কেটটা ছেড়ে দিল। পুনরায় বালিশের উপর মাথা রেখে চোখ বন্ধ করে নিল। আপাতত সে ঝামেলা পাকাতে চাচ্ছে না। বুকটা তার এমনিতেই খালি পড়ে আছে অনেক দিন ধরে। এখন যখন বউটা তার নিজ থেকেই কাছে এসেছে, তখন সেও ঘুমের ভান ধরে পড়ে থাকবে বিছানায়। তারপরও বউকে বুকে পাওয়ার সুযোগটা মিস করবে না। মায়া তীব্র খচখচ আর নাড়াচড়া করে অন্ধকারের মধ্যে হাতেরে হৃদের হাতে মলম লাগিয়ে দিল। হৃদের বুকের কাটা জায়গায় মলম লাগাতে গিয়ে তখনই বিপত্তি ঘটল হৃদের গায়ে টি শার্ট নিয়ে। এটা খুলতে গিয়ে যদি হৃদ জেগে যায় তো নিশ্চয়ই ঘুম থেকে উঠে মায়াকে উল্টো হাত দিয়ে ঘুরিয়ে দুটো থাপ্পড় মারবে এখানে আসার দায়। ভয়ার্ত মায়া শুকনো ঢোক গিলে পুনরায় হৃদের গলার ব্ল্যাঙ্কেট দিয়ে মাথা বের করলো। হৃদের মুখোমুখি হয়ে দেখলো হৃদ এখনো ঘুমিয়ে আছে কিনা। না, কোনো নড়াচড়া নেই। মায়া খুশি মনে টুপ করে আবারও ব্ল্যাঙ্কেটের ভেতর মাথা গলিয়ে দিল। দু হাতে হৃদের কোমরের টি শার্ট আঁকড়ে ধরে টেনে হৃদের বুকের উপর ওঠাতে চাইলো, কিন্তু বিপত্তি বাজছিল হৃদ কাত হয়ে শুয়ে থাকায়। হৃদের শরীরের নিচে চাপা পড়া টি শার্টের অংশটা কোনো মতেই মায়া টেনে উপরে তুলতে পারছে না। নড়াচড়া করে শক্তি খাটিয়ে খাটিয়ে ব্ল্যাঙ্কেটের ভিতর ঘেমেও যাচ্ছে, তারপরও হার মানছে না। এক প্রকার যুদ্ধ লেগে যাওয়া সামিল মায়ার ব্ল্যাঙ্কেটের ভিতর হৃদের টি শার্ট ধরে টানাটানি করা দেখে। লেগে যেতে দেখেই হৃদ মায়ার কষ্টটা বুঝতে পেরে নিচের শরীর উঁচু করলো হালকা, যাতে মায়া বুঝতে না পারে ততটা। সুবিধা পেয়ে ক্লান্ত মায়া এবার খুব সহজেই হৃদের টি শার্টটা দু হাতে টেনে হৃদের বুকের ওপর ওঠালো। অন্ধকারে ফের হাতড়ে হাতড়ে হৃদের বুকের কাটা জায়গাগুলোতে খুঁজে খুঁজে মলম লাগালো। কাজ শেষ হতেই মায়া এবার বের হতে চাইলো। মায়া নড়ে চড়ে করে হৃদের বুক থেকে সরে আসতে চাইলে হৃদ খুব কৌশলেই ঘুমের ভান ধরে তৎক্ষণাৎ দু হাতে মায়াকে জড়িয়ে নিল নিজের সাথে। আপাতত বউকে যেতে দিতে চাচ্ছে না বলেই তার এমনটা করা। বউয়ের সাথে মান অভিমান আছে তার, কিন্তু তাই বলে এখন বউকে বুকে পেয়েও ছেড়ে দিবে এমনটাও না। মায়া ভয়ে হকচকিয়ে ওঠে হৃদের হঠাৎ জড়িয়ে ধরায়। এখন নিশ্চয়ই হৃদ উঠে যাবে মায়া নড়াচড়া করলে। সেই ভেবে মায়া আর নড়াচড়া করলো না এবং চুপচাপ শুয়ে থাকলো। হৃদ ঘুমিয়ে পড়লে মায়া চুপচাপ উঠে যাবে নিজের রুমে। তাছাড়া হৃদ তো আর জানে না মায়া ব্ল্যাঙ্কেটের নিচে আছে, সেটা মায়াকে তো দেখা যাচ্ছে না, তাই হৃদও বুঝতে পারবে না মায়া কোথায় আছে সেটা। নিজের নিরাপত্তার কথা ভেবে মায়া চুপচাপ শুয়ে থাকলো হৃদের বক্ষতলে আটকা পড়ে। অপেক্ষা করলো হৃদ কখন ঘুমিয়ে পড়বে সেটার জন্য। অধৈর্য মায়া হৃদের অপেক্ষা করতে করতে একটা সময় নিজেই হামি দিতে দিতে ঘুমিয়ে পড়লো হৃদের বুকে। মায়ার ঘন ঘন নিঃশ্বাস হৃদের বুকের মাঝে বাড়ি খেতেই হৃদ চোখ মেলে তাকায়। বুঝতে পারে তার বউ ঘুমিয়ে পড়েছে। হৃদ গায়ের ব্ল্যাঙ্কেট সরিয়ে মায়ের বাহু টেনে নিজের বালিশে শোয়ালো। মায়ের আদরে ঘুমন্ত মুখটার দিকে তাকিয়ে হৃদ কুমোট শ্বাস ফেলে নিজের নাক চেপে ধরল মায়ের ফোলা ফোলা গালে। হৃদের অস্থির বুকটা আরও অস্থির হয় যখন বউটা তার এভাবে পাগলামো করতে করতে তার কাছে আসে। তখন তার পাষণ্ড বুকে প্রশান্তির ঢেউ বয়ে যায় বউটার অল্প সান্নিধ্যেই। কি এক অবস্থা তার! আজকাল নিঃশ্বাস নেওয়াটাও মুশকিল হয়ে উঠেছে এই বউটাকে ছাড়া। এই বউটা বিহীন মনে হয় যেন অক্সিজেনের অভাবে মারা যাবে যে কোনো সময়। এই বউটা তার কাছে থাকবে না, এই কথাটা, এই একটা শব্দেই হৃদের মাথায় আগুন ধরে যায়। ইচ্ছে করে দুনিয়ার সব কিছু ধ্বংস করে দিতে, নয়তো এই বউটাকেই তার সাথে পিষে ফেলতে, যাতে আর কারোর নজরে না পড়ে তার বউ। শুধু তার হয়ে থাকুক সারা জীবন।
সে তার বউকে ভালোবাসে, এক বুক ভালোবাসা বউয়ের জন্য। আর জীবন বউকে ভালোবাসলেও কখনো কমার নয়। হৃদের ভালোবাসা অপরিসীম, দুনিয়ার কোনো কিছুর সাথে তুলনা করা গেলেও হৃদের ভালোবাসার ন্যায় গভীর কোনো কিছুই খুঁজে পাওয়া যাবে না তার ধারণা। তার এই বউটাকেই চাই, বউয়ের ভালোবাসাকেই চাই। মায়া শুধু হৃদকে দেখুক, বুঝুক, অন্য কাউকে আর না দেখুক। সে পাগল হয়ে যাবে এই বউটাকে ছাড়া, সত্যিই মরে যাবে ধুকে ধুকে। মায়ার গালে হৃদের চেপে থাকা নাকটা উঠিয়ে পরপর ছোঁট বোলালো মায়ার এই গালে ওই গালে, মায়ার কপালে, বন্ধ চোখের পাতায়, নাকের ডগায় ছোট ছোট চুমুখে মায়ের কানের কাছে মুখ নিয়ে ফিসফিস স্বরে বললে, আই লাভ ইউ বউ। আমার ভালোবাসার শ্রেষ্ঠতম নারী তুমি, আমার রাজ্যের রানী তুমি, আমার অবুঝ পাখি তুমি, আমার পরকালের সাথী তুমি, আমার অশান্তির শান্তি তুমি, আমার সারত দেওয়ানা পানার কারণ তুমি, আমার শেষ ঠিকানা তুমি, তোমাতে মত্ত আমি। কথাগুলো বলতে বলতে হৃদ মায়ার সাথে ঘনিষ্ঠ হলো, মায়ের কোমর চেপে নিজের সাথে মেশালো, মায়ের বুকের ওড়নাটা টেনে খুলে একপাশে রাখলো। ঘুমন্ত মায়াও যেন কেঁপে কেঁপে উঠছে হৃদের স্পর্শের অতলে। হৃদ মায়ের বুকে নিজের জন্য জায়গা করে নিয়ে মুখ গুজল মায়ের গলায়, এক হাতে মায়ের কোমর চেপে ধরে একটা পা ওঠালো মায়ার শরীরে, মায়াকে জাপটে জড়িয়ে ধরে প্রশান্তিতে চোখ বন্ধ করলো। সকাল 9টা নাগাদ রুম থেকে রেডি হয়ে বের হলো মায়া। জুঁইকে নিয়েও ইতিমধ্যে আয়ন পৌঁছে গেছে খানবাড়িতে। যেহেতু মায়ের বিয়ের শপিং হৃদ আগে থেকেই করিয়ে রেখেছিল, তাই পুনরায় আর কারো শপিং করতে যাওয়া হলো না। ফিহাও আসলো না। আরিফ চেয়েছিল ফিহাকে নিয়ে ঢাকায় আসতে, কিন্তু ফিহা না করে দেয়, কারণ তাদের বিয়ের সময় করা শপিংয়ে প্রচুর ড্রেস এখনও অনেক বাকি আছে ফিহার কাছে। তাছাড়া বিয়ের সময় দুই বাড়ির থেকে পাওয়া অসংখ্য ড্রেস এখনও পুরো কাবার্ড ভরপুর, সেখান থেকেই যেটা ভালো লাগে পরে নিবে ফিহা। তারপরও পুনরায় আরিফের টাকা খরচ করতে চাইল না। আরিফ ফিহাকে নিয়ে ঢাকা যাওয়ার কথা ছিল শপিংয়ের জন্য, এবং আসার সময় মায়া আর জুঁইকে সাথে নিয়ে আসার কথা থাকলেও এখন যখন আরিফ যাচ্ছে না, তাই মায়া আর জুঁইকে যত দ্রুত সম্ভব আশুগঞ্জ ফিরে আসতে আদেশ জারি করলো শফিকুল ইসলাম ও রেহানা বেগম। যেহেতু বিয়ের 4 দিন পর থেকে শুরু হবে, সেহেতু এখন মায়ের খানবাড়িতে থাকা কোনো মানেই হয় না। তাছাড়া বিয়ের নিয়ম বলতেও একটা কথা আছে। হেনা খান বুঝলো সম্পূর্ণ বিষয়টি। বিয়ের আগে সত্যিই স্বামীর বাড়িতে থাকা ভালো দেখায় না, বিধায় তিনিও যত দ্রুত সম্ভব সকাল সকাল মায়াকে আশুগঞ্জ পাঠানোর ব্যবস্থা করলো। সেই সাথে মেহেরবানকেও ফোন করে জানায় জুঁইকে নিয়ে দ্রুত খানবাড়িতে আসতে। এই জন্য মেহেরবানের কথা অনুযায়ী আয়ান জুঁইকে নিয়ে সকাল 8টার দিকে খানবাড়িতে হাজির হয়েছিল। সাথে করে বেশ কিছু শপিং ব্যাগও ছিল জুঁইয়ের জন্য। মূলত আয়ান এসব কিনেছিল কালই জুঁইয়ের জন্য। হৃদ মায়ের জন্য দেশের বাহির থেকে অগ্রিম শপিং করে রেখেছিল বলে সেও জানতো জুঁইকে নিয়ে কেউ হয়তো আর শপিংয়ে যাবে না, তাই সে কাজের ব্যস্ততার ফাঁকেও শপিংয়ের কাজটা সেরে নিয়েছিল জুঁইয়ের জন্য। মায়া কালো বোরকায় পরিপাটি হয়ে বের হয়। রাতের কথা মনে নেই এমনটা না, মনে আছে, তবে সকালে মায়া নিজের রুমে নিজেকে আবিষ্কার করেছিল বলে বুঝতে পারছে না আসলে মায়া কখন নিজের রুমে আসলো। অনেক চেষ্টা করেও মায়া মনে করতে পারলো না রাতে কখন হৃদের রুম থেকে নিজের রুমে ফিরেছিল সেটা। রাতে হৃদের সাথে ঘুমিয়েছিল এতটা মনে আছে, বাকিটা মনে নেই বলে মায়া খুব স্বাভাবিকভাবেই রেডি হয়ে বের হলো রুম থেকে। হাতে পায়ে কালো মোজা, উঁচু জুতার সাথে, মুখে কালো নেকাব বেঁধে রাখা। হেনা খান মায়াকে নাস্তা করিয়ে বাসার বাহিরে বের হন গাড়ির উদ্দেশ্যে। আরাফ খান মায়াকে আর জুঁইকে আশুগঞ্জ নিয়ে যাবেন দায়িত্ব করে। তাদের সাথে এক গাড়ি বডিগার্ড দেওয়া হয়েছে সেফটির জন্য। মায়া ঘর থেকে বের হয়ে বাগানের আশেপাশে তাকিয়ে হৃদকে খুঁজলো ডাগর ডাগর আঁখি দয় ঘুরিয়ে। প্রথমে খুঁজে না পেল, ঠিক তার পর মুহূর্তে পেয়ে যায়। উৎফুল্ল মায়া হেনা খানকে বলে এক দৌড়ে দিল হৃদের উদ্দেশ্যে। হৃদ খোলা বাংলোতে বসে আছে, অফিসিয়াল গেটআপে বসা, গায়ের আকাশি রঙের কোটটার পাশে রাখা, বাম হাতে কফির মগ চেপে ধরে ডান হাতে ল্যাপটপের কিবোর্ড চালিয়ে মনোযোগ সহকারে কিছু দেখছে। হৃদের মনোযোগ ভঙ্গ হয় মায়ের হঠাৎ আগমনে। হৃদ মায়ের উপস্থিতি বুঝেও যেন বুঝলো না, চুপচাপ কাজ চালিয়ে গেল। এমন একটা ভান ধরলো যেন হৃদ সত্যিই মায়ের উপস্থিতি বুঝতে পারছে না। মায়া হাঁপাতে হাঁপাতে সোজা হয়ে দাঁড়ালো। হৃদের মনোযোগ আকর্ষণ করতে গলা কাশলো।
হৃদ বুঝেও না বোঝার মতো করেই রইল। মায়া 2 কদম এগিয়ে এসে হৃদের সামনে টি টেবিলের পাশে দাঁড়ালো। এক হাতে মুখের নেকাব উঠিয়ে মাথার উপর রাখলো। উঁকি ঝুঁকি মেরে রাতে কেটে যাওয়া হৃদের বাম হাতটা দেখতে চাইলো। দেখলো সেখানটায় ঔষধ লাগানোই আছে। স্বস্তির মায়া চোখ আউড়িয়ে হৃদের বুকে তাকালো, কিন্তু চোখে পড়লো না কিছুই, কারণ হৃদ শার্টের সবগুলো বোতাম আটকে রেখে গলায় টাই বেঁধে রেখেছে। অপরাধী মায়া হাঁসফাঁস করলো হৃদের সাথে একটু কথা বলতে, কিন্তু হৃদের কাছ থেকে কোনো সুযোগ না পেয়ে ঘুর করে হৃদের এপাশ থেকে ওপাশ দাঁড়াচ্ছে বারবার। তারপরেও হৃদের মনোযোগ আকর্ষণ করতে না পেরে একটু করে বলল। দেখুন না, আমি চলে যাচ্ছি তো। মায়ের কথায় বিরক্তিকর চোখ তুলে তাকায় হৃদ, ধমক স্বরে বলল। কি সমস্যা? কে চায়? হৃদের ধমকে হালকা কেঁপে উঠল মায়া, ভয়ে মিনমিন স্বরে বলল। কিছু চাই না। তো গেট আউট ফ্রম হিয়ার। মায়া গাল ফুলিয়ে দাঁড়িয়ে থাকলো, নড়ল না। হৃদ বিরক্তি প্রকাশ করে পুনরায় ল্যাপটপের স্ক্রিনে তাকালো, মনোযোগ হওয়ার চেষ্টা করলো। মায়া শুকনো ঢোক গিলে চোখ বুলিয়ে এদিক সেদিক দেখলো। আশেপাশে তেমন কাউকে না দেখে ঝুঁকে টুপ করে হৃদের গালে চুম খেয়ে নিল। হৃদ কেঁপে ওঠে, কিবোর্ডে চালিত থাকা হাতটা মুহূর্তেই থেমে যায়। তবে মায়ার দিকে চোখ তুলে তাকালো না, বরং কয়েক সেকেন্ড থেমে থেকে হৃদ পুনরায় কাজে মনোযোগী হলো। মায়া হৃদকে চুপ থাকতে দেখে সাহস পেল, এপাশ থেকে ঘুরে ওপাশে গিয়ে দাঁড়ালো, তাও হৃদের সাথে চেপে চেপে। হৃদকে শান্ত দেখে সাহসী মায়া এবারও টুপ করে হৃদের অপর গালে শব্দ করে চুমুক খেয়ে ভোঁ দৌড় লাগালো গাড়ির উদ্দেশ্যে। হৃদ কেঁপে উঠে খেই হারিয়ে অল্প কফি পড়ল ল্যাপটপের কিবোর্ডের ওপর। মায়া চলে গেল, আর দাঁড়ালো না। হৃদ প্রেমময় মোহিত দৃষ্টি তুলে তাকালো মায়ের দৌড়ে চলে যাওয়ার দিকে। বেশ অনেকক্ষণ তাকিয়ে থাকলো, যতক্ষণ না মায়া গাড়িতে উঠে বসছে ততক্ষণ পর্যন্ত। মায়ার গাড়িটি ছেড়ে দিতেই হৃদ দীর্ঘশ্বাস ফেলে টেবিল থেকে টিস্যু নিয়ে ল্যাপটপের কিবোর্ডের উপর পড়া কফির পানিটুকু মুছল। ল্যাপটপের শাটার বন্ধ করে উঠে দাঁড়ালো। আপাতত তার কাজ শেষ। বইয়ের জন্যই এতক্ষণ যাবৎ বাসায় বসেছিল, নয়তো অনেক আগেই চলে যেত অফিসে। সোফার উপর থেকে কোটটা নিয়ে গায়ে জড়াতে সামনে হাঁটলো। বডিগার্ড সহ সবাই হৃদের জন্য অপেক্ষা করছিল এতক্ষণ। হৃদ কাছে যেতেই গাড়ির দরজা খুলে দেয় একজন বডিগার্ড। হৃদ গাড়িতে উঠে বসলো। আসিফ বসলো ড্রাইভারের সঙ্গে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিতেই হৃদ গম্ভীর মুখে আসিফকে ডেকে বলল। আসিফ, তোর কি মনে হয় বিয়েটা ঠিকঠাক হবে? আসিফ চমকে তাকালো হৃদের দিকে। বিয়েটা ঠিকঠাকভাবে হবে মানে? বিষয়টি তখনও বুঝলো না। প্রশ্নসিক্ত গলায় বলল, জি ভাই। হৃদ সরাসরি উত্তর করলো না আসিফের কথায়, নিজের মধ্যে সব কিছু চেপে রাখলো। বরং আসিফকে যেটা বলল সেটা হলো। সিকিউরিটি বাড়িয়ে দে তোর ভাবের। হৃদের মনোভাব বুঝে উঠতে পারলো না আসিফ, শুধু মুখে এতটুকু বলল। সিকিউরিটি দেওয়া আছে ভাই। হৃদ শীতে গা ছেড়ে দিতে বলল। আরো বাড়িয়ে দে। মায়া আশুগঞ্জ এসেছে আর গোটা 2 দিন পার হলো। এই 2 দিন বেশ ভালোই ব্যস্ততায় কেটেছে সবার। বিয়ে উপলক্ষে বেশ গমগমে পরিবেশ মায়ের পরিবারে সবার মধ্যে। মায়ের নানা বাড়ি, চাচা বাড়ি, বোনের শ্বশুর বাড়ি লোকজনও উপস্থিত হয়েছে আরও একদিন আগে। সবই ঠিকঠাক চলছে। 2 বাড়িতে পুরো দমে বিয়ের ডেকোরেশনের কাজও চলছে তোড়জোড় করে। কাল থেকে বিয়ের সকল অনুষ্ঠান শুরু। কাল মায়ের হলুদ সন্ধ্যা অনুষ্ঠান, পরশুদিন বিয়ে। হই হুল্লোড় উল্লাসের আমেজ পড়েছে মায়ের কাজিন ছেলে মেয়েদের উপর। কে কি পরবে সেই নিয়ে ড্রেস কোড মেলাচ্ছে সবাই। তবে মায়াদের বাড়িতে আসা আত্মীয়দের মধ্যে বয়োজ্যেষ্ঠ গুরুজনরা বড়ই আহ্লাদের সুরে হায় হুতাশ করছে শফিকুল ইসলামের কাছে। থেকে তীব্র আর্তনাদ করে বলছে, হায় হায় শফিক, তোর এত সুন্দর মেয়েটারে শেষমেশ একটা গুন্ডা পোলার হাতে তুলে দিচ্ছিস। দেশে কি ভালো ছেলের অভাব পড়ছে? ওই বড়লোক গুন্ডা পোলা তোর মেয়ের সাথে সংসার করবো না রে। 2 দিন যাইতে না যাইতে ঠিক তোর মেয়েকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিব। এখনো সময় আছে শফিক, এই বিয়েটা বন্ধ করে দে, তোর মেয়ের জীবনটা বাঁচা। এসব কথার বিপরীতে শফিকুল ইসলাম চুপ থাকেন, দীর্ঘশ্বাস ফেলেন। তিনি নিজেও মায়াকে এমন গুন্ডা ছেলের কাছে বিয়ে দিতে চান না, কিন্তু ওনার মেয়ের কাছে তা হাত পা বাঁধা। মায়া ওই বাড়ির ছেলের জন্য কান্নাকাটি করে, পাগলামি করে,
তাই বাবা হিসেবে মেয়ের কথা রাখতে দায়িত্ব পালন করছেন শুধু। বাকিটা মেয়ের ভাগ্যের উপর ছেড়ে দিয়েছেন তিনি। দুপুর 12টা। দীর্ঘশ্বাস ফেলে তিনি রাস্তায় দাঁড়িয়ে থেকে বাড়ির গেট ঠিক করছেন মিস্ত্রি দিয়ে। এই গেটটাও ওই বাড়ির ছেলেই গুন্ডামি করে ভেঙে দিয়ে গেছে সেদিন রাতে। এতদিন বিয়ের ব্যস্ততার জন্য ঠিক করতে পারেননি, তাই আজ কাজ করাচ্ছেন। বিয়ে বাড়ি মানুষজন আসছেন, সেখানে বাড়ির গেট ভাঙা জিনিসটা খারাপ দেখায় বলেই তিনি দ্রুত হাতে মিস্ত্রি দিয়ে কাজ শেষ করছেন। শফিকুল ইসলাম হৃদের ওপর প্রচণ্ড বিরক্ত। ওনার সেই বিরক্তিতে আরও ঘি ঢালার মতো কাজ করে যখন তিনি দেখেন মায়ের জন্য হৃদের ঠিক করে দেওয়া 4 জন বডিগার্ডকে। বিরক্তির সাথে সাথে ওনার নাক মুখ কুঁচকে যায়। আজ 3 দিন ধরে এই মেয়েগুলো মায়ের চারপাশে ঘুরঘুর করে কারণে অকারণে। প্রথমে বিষয়টি ওনারও আজব লেগেছিল, কিন্তু তারা বলে মায়ের সিকিউরিটির জন্য তাদের পাঠিয়েছেন হৃদ খান। এই থেকেই বিষয়টি আধিক্যতা মনে হচ্ছে ওনার। অনেকটা এমন হলো জুতো মেরে গরুদান। ওনার ছোট অবুঝ মেয়েটির জীবনটা রিস্কে পড়ে গেছে শুধুমাত্র ওই বাড়ির ছেলের জন্য। আজ মায়া সিকিউরিটি ছাড়া কোথাও যাওয়াটাও নিরাপদ না, শুধুমাত্র হৃদের জন্য। ওনার মেয়ের জীবনে না আসলে আজ সব কিছু ঠিকঠাক থাকতো, মায়াও নর্মাল জীবন লিড করতে পারত। সারাক্ষণ প্রাণ হারানোর ভয়ে থাকতে হতো না। যত সব বাঁদরামি, ওনার মেয়েকে বিপদে ফেলে সিকিউরিটি দিচ্ছে। তাছাড়া বিয়ে উপলক্ষে মায়াকে ওনার বাসায় রাখছেন, তিনি কোথাও বের হতে দিচ্ছেন না। তাহলে বাড়ির ভিতরে কেন মায়াকে সিকিউরিটি দিতে হবে সেটাও বুঝলেন না তিনি। মায়ার পরিবার কি মায়াকে সেফটি দিতে পারবে না? তাছাড়া এত সাহস কি কারোর হবে নাকি ওনার বাড়িতে এসে গোটা 50-60 জন মানুষকে পেরিয়ে মায়ার উপর হামলা করার? ভুলেও হবে না। সব কিছুই আদিক্ষেতা ওই বাড়ির ছেলের বাড়াবাড়ি। শফিকুল ইসলামকে পরিবারের সামনে, আত্মীয়দের সামনে, পাড়া প্রতিবেশীদের সামনে ছোট করতেই মূলত এইসব সিকিউরিটি পাঠিয়েছে ওই বাড়ির ছেলে। আর এই জন্য কত মানুষের কানা ঘুষোকর্তা কথা শুনতে হচ্ছে ওনাকে। চাপা রাগে বিরক্তিতে আরও অতিষ্ঠ হয়ে উঠল শফিকুল ইসলামের মন। বিষিয়ে উঠল হৃদের প্রতি। মায়ার মামাতো বোন রিধি স্কুল পড়ুয়া মেয়ে, খুবই ছোটোখাটো সহজ সরল মেয়েটি ক্লাস 2-এ পড়ে। মা বাবা ভাই বোনেদের সাথে মায়ের বিয়েতে এসেছে। মিষ্টি দেখতে মেয়েটি, গায়ে কালো ফ্রক পরা, চুলগুলো সব ঝুঁটি করা, এক হাতে আইসক্রিমের কোণ চেপে ধরে খেতে খেতে হেলে দুলে অন্য হাতে সাদা প্যাকেট মুড়িয়ে ছোট একটি পুটুলি নিয়ে হাজির হলো কিচেনে। মেয়েটির আগমনে হকচকিয়ে যায় কাজের মহিলাটি। এদিক সেদিক তাকিয়ে রিধিকে নিজের কাছে টেনে নিল। দ্রুততার সঙ্গে চট করে রিধির হাত থেকে ছোট কাগজের পুটলিটি নিয়ে নিজের শাড়ির আঁচলে লুকিয়ে ফেলল। পুনরায় এদিক সেদিক তাকিয়ে রিধির উদ্দেশ্যে ভয়ার্থ কণ্ঠে বলল, মামনি, তোমাকে এই কাগজ নিয়ে আসার সময় কেউ দেখেছে? রিধি মাথা নাড়িয়ে না বোঝালো, যার অর্থ কেউ দেখেনি। রিধির উত্তরে স্বস্তি পেল কাজের মেয়েটি। রিধির বাচ্চা মন কৌতূহল বশত প্রশ্ন করে ফেলে তাকে, এটাতে কি ছিল আন্টি? কাজের মহিলাটি ভয়ার্ত চোখ জোড়া এদিক সেদিক তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। কাউকে না দেখে তৎক্ষণাৎ হাসি মুখে রিধির গাল ছুঁয়ে আদর করে বলল, এটা আমার ওষুধ ছিল মামনি। আসলে আমার অনেক শরীর খারাপ, তো তাই কাজ করতে পারছি না। কাজ করতে না পারলে আমাকে বের করে দিবে তোমার মামা, টাকাও দিবে না বললো। টাকা না দিলে আমরা খাবো কি? আমার 2টো মেয়ে আছে তোমার মতো, আমি কাজ করে খাবার না নিলে তারাও না খেয়ে থাকবে। তাই শরীর খারাপের জন্য ওষুধটা তোমাকে দিয়ে আনলাম। তুমি কিন্তু কাউকে বলো না আমি যে অসুস্থ। কেমন? তুমি কাউকে কিছু বললে আমাকে কিন্তু সবাই বের করে দিবে। তখন আমার মেয়েগুলোও কান্না করবে খাবার না পেয়ে। এখন বলো তুমি কি চাও, এমনটা হোক? ছোট অবুঝ রিধি বেশ মায়া হলো কাজের মহিলাটির ছোট ছোট মেয়েদের জন্য, তাই মাথা নাড়িয়ে সম্মতি দিল। কাউকে সে কিচ্ছু বলবে না। চতুর মহিলাটি রিধিকে কথার চালে ফাঁসাতে পেরে কোমরে গুঁজে রাখা চকলেটের প্যাকেট তুলে দিল রিধির হাতে আর বলল, না, এটি তোমার মামনি। আর শোনো, কাউকে কিন্তু কিছু বলবে না। আমাদের মধ্যে হওয়া সিক্রেট বিষয়টা তেমন। রিধি চকলেট হাতে নিয়ে মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে বলল, আচ্ছা। ভেরি গুড গার্ল, যাও এবার। রিধি চলে যেতেই মেয়েটি সোজা হয়ে দাঁড়ালো।
তীক্ষ্ণ দৃষ্টিতে আশেপাশে তাকিয়ে অপর পাশের কোমর থেকে বাটন ফোন বের করে কাউকে মেসেজ করে পুনরায় কোমরে রেখে দিল। মুড়িয়ে রাখা কাগজের ভাঁজ থেকে ছোট শিশির কয়েকটি বিষের বোতল বের করলো। সাদা কাগজটি ডাস্টবিনে ফেলে হাতের মুঠোয় বোতলগুলো নিয়ে এগিয়ে গেল গ্যাসের চুলার দিকে। ফ্রিজ থেকে দুধ নামিয়ে পাতিলে ঢেলে চুলায় বসাতেই হুড়মুড় করে কৌশলে কিচেনে ঢুকলো আরও দুজন কাজের মহিলা। কেউ কারোর দিকে সরাসরি না তাকিয়ে চার মতো কাজে লাগলো। একজন বেসিনে থালা বাসনের সামনে দাঁড়ালো, অপরজন ফ্রিজ থেকে নাস্তা বের করছে এমন একটা ভাব করলো। কাজ হয়েছে শিফা? দুধ গরম করা মেয়েটি বলল, অলমোস্ট ডান। বিষের বোতলগুলো আমার হাতে এসে গেছে, শুধু মেয়েটিকে খাওয়াতে পারলেই আজ কাজ শেষ। তাছাড়া এই পয়জনের অ্যান্টিডোজ এই শহরে পাওয়া যাবে না। পরীক্ষা নিরীক্ষা করে বিষের নামটা শনাক্ত করতে করতে ততক্ষণে রুগী এমনিই মারা যাবে। আমরাও কাজ শেষ ভালোই কেটে পড়বো এখান থেকে। এই রুজি, তুই বসকে ফোন করেছিস? বলছিস আমরা ওনার পাঠানো পয়জনের পার্সেল হাতে পেয়েছি। বেসিনের সামনে দাঁড়িয়ে থালা বাসন মাজতে মাজতে উত্তর করলো রুজি। বলেছিলাম, তবে উনি আমাদের সাবধানে থাকতে বলল। ঈদ খানের লোকজন আশেপাশে আছে সেটা সতর্কও করেছে। আচ্ছা, আমরা যদি ঈদ খানের বউকে বিষ খাওয়াতে সফল হতে না পারি তাহলে কি করব? অত্যন্ত দক্ষতার সঙ্গে উত্তর করলো ফ্রিজের সামনে দাঁড়িয়ে থাকা মোহনা। তুই কম কথা বলবি, তাহলেই হবে। ঝামেলা চাচ্ছি না। নেক্সট স্টেপ প্ল্যান আমাদের করাই আছে। বিষ প্রয়োগে সফল না হলে রাতে সরাসরি হামলা করব ঈদ খানের বউয়ের ওপর, তাও কৌশলে। বাড়ির সবাইকে খাবার সাথে ঘুমিয়ে ওষুধ দিয়ে খাইয়ে তারপর মেয়েটির উপর হামলা করব। এতটা নিশ্চিত করতে হবে আমাদের আগে এই মেয়েটিকে মেরেছি কিনা। বলে যাস না আমাদের মূল লক্ষ্য কি। কেউ আর কোনো কথা বলল না, চুপচাপ যার মতো করে কাজ চালালো। মূলত শফিকুল ইসলাম মায়ের বিয়ের উপলক্ষে কাজের মহিলা রেখেছেন 4 জনকে কিচেনে সাহায্য করতে, যার 3 জনই ছিল হৃদের শত্রুর পক্ষে পাঠানো মানুষ। আর এই বিষয় কারও বোধগম্য নয়, হৃদেরও না। হৃদ নিজের সন্দেহ বসে মায়ের জন্য সার্বক্ষণিক সিকিউরিটি দিয়েছে ঠিকই, কিন্তু মূল ষড়যন্ত্র বিষয়টি এখনো কারো অবগত নয়, যার হাতিয়ার হিসেবে মায়ের মামাতো বোনকে কাজে লাগালো তারা। রিধিকে কেউ সন্দেহ করবে না বলে তাদের লোকের হাত থেকে রিধিকে দিয়ে পার্সেলটি আনালো তারা। বিগত 3 দিন ধরেই সুযোগ খুঁজছে তারা মায়াকে মারার জন্য, কিন্তু সিকিউরিটির জন্য পারছে না। তাই আজ অবশেষে বিষ প্রয়োগ প্ল্যানিং করে মায়াকে মারতে চাইলো তারা। সারা দিন গিয়ে সন্ধ্যা হলো, সময় 7:20। বিয়ে বাড়ি ডেকোরেশন করা শেষ, চারিদিকে মরিচ বাতিতে ঝলমল করছে পরিবেশ। মায়েদের বাড়িতে মেহমানে গিজগিজ করছে, ব্যস্ততা চলছে বাড়ির বড়দের মধ্যে। মায়া তখনও নিজের রুমে বসে আড্ডা দিচ্ছে কাজিনদের সাথে দল বেঁধে। সিকিউরিটি মহিলারা তখনও মায়ের রুমে কাঠের সোফায় বসেছিল। রুজি মায়ের রুমে প্রবেশ করলো, সরাসরি মায়ের মিষ্টি চেহারার হাসির মুখের দিকে তাকালো। দারুণ সুন্দর লাগলো রুজির চোখে মায়াকে। এত সুন্দর মেয়েটা অকালে ঝরে যাবে ভেবে একটু আফসোসও করলো, কিন্তু তাদেরও কিছু করার নেই। রুজি কয়েক কদম এগিয়ে এসে সিকিউরিটি মেয়েদেরকে এক পলকে দেখে নিয়ে মায়ের কাজিনদের উদ্দেশ্যে বলল, আখামনেরা, আপনাদের সব বাইরে নিচে যাইতে বসছে। খালুমনি নাস্তা করার জন্য মায়া ম্যাডামের একা রাইখায় যাইতে কইছে। নাস্তা শেষে আবার আড্ডা দিবেন। চলেন আইয়েন, সবাই নাস্তা করবেন। রুজির কথায় কেউ না করলো না, একে একে চলে গেল নিচে নাস্তা করতে। কিন্তু রিধি মায়ের কোলে চেপে বসে রইল, সে গেল না। রুজি রিধিকে নিতে চাইলে সে আপত্তি করলো, বলল সে যাবে না, মায়ের সাথেই থাকবে। মায়াও দিল না, রিধিকে নিজের সাথেই রাখলো। রুজি নিচে চলে যেতেই ট্রে ভর্তি খাবার নিয়ে পৌঁছালো সিফা। মায়ের জন্য বাদাম দুধ আর কেক নিয়ে আসলো খেতে। সিকিউরিটি মহিলাদের জন্য ট্রেতে করে গরম চা, মিষ্টি, নুডলস দিল, যার সব কিছুতেই ছিল কড়া ডোজের বিষ দেওয়া। মায়ের খাবারগুলোর পাশাপাশি বডিগার্ড মহিলাদের খাবারেও বিষ মেশানো হয়েছে। সিফা খাবারগুলো দিয়ে দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না, কারণ বডিগার্ড মহিলারা সন্দেহ করবে বলে বের হয়ে গেল তৎক্ষণাৎ।
তবে যাওয়ার আগে বাহির থেকে দরজাটা আটকিয়ে গেল, যাতে বিষের তাড়নায় ছটফট করলেও বাইরে কেউ বলতে না পারে। সবাই খাবার শুরু করলো। বডিগার্ড মহিলারা একে একে খাবার খেতে লাগলো। খাবারের টেস্ট অন্যরকম লাগলেও খেলো। মায়া রিদির হাতে বিষ মেশানো চকলেট কেক তুলে দিয়ে একটু পরে সে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। মিনিট 5 পর ওয়াশরুম থেকে ফিরতে দেখলো সবাই কেমন ঝিমাচ্ছে আর গলা ধরে ছটফট করতে করতে কাতরাচ্ছে অস্পষ্ট স্বরে। মায়া চমকালো, ভরকালো, হকচকিয়ে গেল প্রত্যেককে ছটফট করতে দেখে। আতঙ্কিত মায়া দৌড়ে গেল বডিগার্ডদের কাছে। উত্তেজনা তাড়নে বলতে লাগলো, আপনারা এমন করছেন কেন? চোখ মুখ এমন কালো হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে আপনাদের? আমাকে বলুন। বডিগার্ডদের মধ্যে একজন গলা চেপে ধরে ছটফট করতে করতে মায়াকে কোনো রকম কাঁপা কাঁপা স্বরে বলল, ম্যাডাম, কাউকে দ্রুত ডাকুন প্লিজ, আমাদের সাহায্য করুন। খাবারে কিছু মেশানো ছিল মনে হয়, যেটা আমাদের খাওয়ানো হয়েছে। প্লিজ ম্যাডাম, কাউকে ডেকে আমাদের হসপিটালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন, নয়তো আমরা সবাই এখানে মারা যাব। প্লিজ ম্যাডাম, সাহায্য করুন। মায়া দ্বিগুণ উত্তেজিত হয়ে পড়ে খাবারে কিছু মেশানো ছিল এটা শুনে। মায়া কি করবে কিছু বুঝতে না পেরে দৌড়ে যেতে চাইলো দরজার দিকে, কিন্তু বিছানা বরাবর আসতেই দেখলো রিধি খাবার মুখে নেতিয়ে পড়ে আছে বিছানায়। ক্লাসের দুধটুকু উল্টে পড়ে আছে বিছানায়। আতঙ্কিত মায়া দৌড়ে রিধিকে কোলে নিয়ে শব্দ করে কেঁদে উঠল। উত্তেজনা মায়া ঘামতে লাগলো নিষ্প্রভভাবে। রিধির গালে আলতো থাপ্পড় দিয়ে জাগ্রত করার চেষ্টা করে মায়া কান্না জড়িত গলায় বলল, রিধি, এই রিধি বোন আমার। আপুর কথা শুনছিস তুই? চোখ মেলে দেখ, এই তো তোর মায়া আপু এইখানে। কি হয়েছে সোনা বোন? তোর আপুকে বল, কষ্ট হচ্ছে তোর? এই রিধি সোনা, চোখ খুল না। এই রিধি, রিধি। রিধিকে নড়াচড়া করতে না দেখে ফুঁপিয়ে কেঁদে উঠল মায়া। দ্রুততার সঙ্গে রিধিকে বিছানায় শুইয়ে গেল দরজার কাছে। দরজা টেনে ধরতেই বুঝলো দরজাটি বাইরে থেকে বন্ধ। উত্তেজিত মায়া 2 হাতে প্রাণপূর্ণ দরজা ধাক্কিয়ে গলা ফাটিয়ে চিৎকার করতে লাগলো সবাইকে ডেকে ডেকে। কিন্তু দোতলায় কেউ না থাকায় মায়ার চিৎকার তৎক্ষণাৎ কেউ শুনল না। মায়াও দমে যায়নি, অনবরত চিৎকার করে দরজা ধাক্কিয়ে সবাইকে ডাকতে লাগলো সাহায্যের জন্য। মিনিট খানিকটা পর মায়ার চিৎকার শুনলো আরিফ। মূলত সে বাহির থেকে ঘরে ফিরছিল। দোতলা বাড়িটির নিচে ফ্ল্যাটে ঢোকার আগে উপরে ঘর থেকে মায়ের চিৎকার ভেসে আসলো তার কানে। আরিফ চমকে উঠে তৎক্ষণাৎ সিঁড়ি ধরে উপরের ফ্ল্যাটে চলে গেল, নিচে না গিয়ে। বাহির থেকে দরজা খুলতেই মায়া জাপটে জড়িয়ে ধরলো আরিফকে। আরিফ বিচলিত হয়ে মায়াকে বুকে জড়িয়ে ধরে কি হয়েছে জানতে চাইলে মায়া হেঁচকি তুলে কান্না করতে করতে আঙুল দিয়ে দেখায় রুমের ভিতর বেহুশ অবস্থায় সবাইকে। আরিফ চমকে ওঠে, মায়াতকে ছেড়ে আতঙ্কিত অবস্থায় দৌড়ে গেল সেদিকে। বডিগার্ড সহ এদিকে বেহুশ অবস্থায় দেখে আরিফের শরীরে ঝিম ধরে যায় কম্পনে। আরিফ সবাইকে বেহাল অবস্থা দেখে দ্রুততার সঙ্গে মায়ার খোলা বারান্দা দিয়ে নিচে দাঁড়িয়ে থাকা কাজিন ছেলেদের চিৎকার করে ডাকলো সাহায্যের জন্য। পরিস্থিতি খারাপ বুঝে সবাই দৌড়ে আসলো দোতলা ফ্ল্যাটে। ছোট বড় ছেলেদের দৌড়াদৌড়ি দেখে বাড়ির মেয়েদের এবার টনক নড়ল। খাবার রেখে সবাই দৌড়ে যেতে চাইলো দোতলার দিকে, কিন্তু সিঁড়ির কাছে আসতে দেখলো বাড়ির ছেলেরা কোলে করে একে একে বেহুশ অবস্থায় বডিগার্ড মেয়েগুলোকে নিচে নামাচ্ছে হসপিটালের উদ্দেশ্যে। আরিফের কোলে ছোট্ট রিধিকে দেখে আঁতকে উঠল রিধির মা মারিয়া। হাউমাউ করে গিয়ে নিজের মেয়েকে জাপটে জড়িয়ে ধরতেই আরিফ ব্যস্ত কণ্ঠে জানায় তাদের আগে হসপিটালে যেতে হবে। খাবারে কিছু ছিল যেটা খেয়ে সবাই বেহুশ হয়ে গেছে, তাই আরিফের পথ না আটকে হসপিটালে যেতে সাহায্য করতে বলল। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়ের কান্না মিশ্রিত বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে থাকলো রুজি, শিফা, মোহনা। মূলত মায়াকে সুস্থ সবল অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে ইতিমধ্যে তারা বেশ করে বুঝে গেছে মায়া ছাড়া বাকি সবাই বিষযুক্ত খাবার খেয়েছে। মায়া না খাওয়ায় এখনো বাকিদের জীবন বাঁচাতে সাহায্য করছে। 3 জন একে অপরের মুখের দিকে তাকালো। পরিস্থিতি বুঝে চুপচাপ একপাশে দাঁড়িয়ে থাকলো শান্ত হয়ে। আপাতত কিছু বলল না। তাছাড়া বাসার কেউ এখনো বুঝতে পারেনি তাদের খাবারের সাথে বিষ দেওয়া হয়েছে এই বিষয়টা। হয়তো হসপিটালে গেলে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট আসলে তখন বুঝতে পারবে যে আসলেই তাদের খাবারে বিষ দেওয়া হয়েছিল। খাবার যেহেতু তারাই সবাইকে পরিবেশন করেছে,
তাই প্রথম টার্গেট কাজের মানুষ হিসেবে তাদের তিনজনকেই ধরবে। কিন্তু এসব কিছু শনাক্তকরণে প্রায় ঘন্টা দুয়েক লেগে যাবে সবার। আর সেই সময়ে সুযোগটা কাজে লাগিয়ে মায়াকে মারার দ্বিতীয় প্ল্যানটা সাকসেসফুল করতে হবে যে কোনো মূল্যে, নয়তো বিপদ বাড়বে ছাড়া কমবে না। ঘোর বিপদে পড়ে যাবে তারা তিনজনই। তাদের মারার জন্য একদিকে রিদ খান থাকবে আর অন্যদিকে থাকবে তাদের বস। পরিবারের প্রাণ, নিজেদের প্রাণ বাঁচাতে চাইলে অবশ্যই দ্বিতীয় প্ল্যান অনুযায়ী 2 ঘন্টার ভিতর মায়াকে মেরে সফলতা অর্জন করতেই হবে তাদের। ধরাধরি করে বডিগার্ডগুলোকে গাড়িতে উঠিয়ে বাড়ির সব ছেলেরা চলে গেল হসপিটালের উদ্দেশ্যে। মেয়েদের মধ্যেও বেশ কয়েকজন গেল সাথে। রিধির মাও গেল জুনের সাথে করে নিয়ে। মায়া যেতে চাইলে রেহানা বেগম দিল না, মায়ার বিয়ে বলে বাসার বাইরে যাওয়া নিষেধ। রাত 7:22। বিষ প্রয়োগের ঘটনার প্রায় 1 ঘন্টা পর আসিফের ফোনে কল গেল গুপ্তচরদের। প্রথম দফায় আসিফ ফোন রিসিভ করলো। গুপ্তচর ব্যক্তিটি জরুরি ভিত্তিতে হৃদের সঙ্গে কথা বলতে চাইলে আসিফ জানালো সে বিয়ের কাজের জন্য বাইরে গেছে, তার অফিসে পৌঁছতে আরও 8 ঘন্টা লাগবে। তাই আসিফের অ্যাসিস্ট্যান্ট নাম্বার দিল গুপ্তচরদের হৃদের সাথে যোগাযোগ করতে। কয়েক মিনিটের ব্যবধানে আসিফের অ্যাসিস্ট্যান্ট জামাল মোস্তফা অফিসিয়াল ফোনটি নিয়ে গেল হৃদের অফিস কক্ষের দিকে। দরজা নক করে হৃদের অনুমতি নিয়ে রুমে প্রবেশ করে দেখলো হৃদ নিজের চেয়ারে বসে ল্যাপটপে কিছু ইমেল চেক করছে। জামাল হাঁসফাঁস করে হৃদকে ভয়ার্ত কণ্ঠে ডাকলো স্যার বলে। হৃদ চোখ তুলে গম্ভীর মুখে তাকাতেই ভয়ার্ত হাতে জামাল ফোন এগিয়ে দেয় হৃদের দিকে। হৃদ কপাল কুঁচকে জামালের হাতের ফোনটির দিকে তাকাতেই জামাল বলল, আফিজ স্যার বলেছেন এই কলটি আপনাকে দিতে। আশুগঞ্জ থেকে নাকি একজন লোক জরুরি ভিডিওতে আপনার সাথে কথা বলতে চাইছেন। হৃদ কথা না বাড়িয়ে দ্রুত হাতে ফোন নিয়ে কানে চেপে ধরল। ভয়ে বুকটা তার ধুতুর করছে। আশুগঞ্জ থেকে কল এসেছে শুনে বউটা ঠিক আছে কিনা সে নিয়ে। হৃদ গম্ভীর মুখে হ্যালো বলে কথা চালালো। ফোনের ওপাশের ব্যক্তিটি মিনিট খানিক সময় ব্যয় করে হৃদকে জানালো মায়ের বডিগার্ডের কেউ বিষ দিয়ে মারতে চেয়েছিল। বর্তমানে তারা সবাই মৃত্যুর মুখে আছে, কারোর অবস্থা ভালো না, বাঁচবে কিনা তাও বলা যাচ্ছে না। গুপ্তচরের কথায় আঁতকে উঠল হৃদ। যা বোঝার হৃদ বুঝে গেছে, তাই ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে শুধু এতটুকু বলল, শিট, আমার বউ কই? হৃদের কথায় হকচকিয়ে গেল ফোনের ওপাশের ব্যক্তিটি। আমতা আমতা করে বলল, স্যার ম্যাডাম তো বাড়িতে। হারিমের বাচ্চা তুই কই? স্যার আপনি তো হসপিটালের সবার সাথে। হৃদের উত্তেজনা দ্বিগুণ হয় যখন শুনে মায়া একা বাড়িতে। মাথায় রক্ত টকবগিয়ে ওঠে রাগে উত্তাপে। খাবারে বিষ মিশিয়ে অন্যকে নয় বরং তার বউকে মারতে চেয়েছিল শত্রুপক্ষরা। যখন এই কাজে সফল হতে পারেনি, তাহলে নিশ্চিত দ্বিতীয়বার চেষ্টা করবে তার বউকে মারতে। হামলাকারী হয়তো এখনো তার বউয়ের আশেপাশেই আছে। দ্রুত সেফটি না নিলে তার বউকে এই মুহূর্তে বাঁচানোটাই হয়তো মুশকিল হয়ে যাবে। হৃদ রাগে চেঁচিয়ে উঠে বলে, হারিমের বাচ্চারা আমার বউর কিছু হলে সবকটার কলিজা ছিঁড়ে খুঁড়ে খাবো আমি। দ্রুত হসপিটাল থেকে বের হয়ে বাড়ি যা, সবাইকে সতর্ক কর, বল আমার বউকে সেফটি দিতে। আমি আধা ঘন্টার মধ্যে আসছি। হৃদের কথায় ভয়ে সিঁটিয়ে যায় গুপ্তচরগুলো। বার কয়েক শুকনো ঢোক গিলে ভয়ার্ত কণ্ঠে বলে, জি স্যার, আমরা এক্ষুনি যাচ্ছি। ভয়ে উত্তেজনায় হৃদের শরীর রি রি করছে রাগে। হৃদ অস্থির কণ্ঠে ফের প্রশ্ন করলো গুপ্তচরকে। কতটা সময় হয়েছে এই ঘটনা? শুকনো ঢোক গিলে লোকটি বলল, স্যার অনেকক্ষণ হয়েছে এই ঘটনার, না মানে ঘন্টাখানিক সময়ের উপরে হয়েছে আর কি। অস্থির ভঙ্গিতে নিজের ঘাড়ের চুল টেনে চেঁচালো হৃদ। নিজেই নিজেকে বলল, শিট শিট শিট, জানি কতটা দেরি হয়ে গেছে বউকে বাঁচাতে। শিট। হৃদ সর্বশক্তি দিয়ে চিৎকার করে উঠে এক হাত দিয়ে টেবিলে সব কিছু খিঁচে নিচে ফেলে দিল। হৃদের গলা ফাটা চিৎকারে কেঁপে উঠে জামালো ফোনের অপর পাশে ব্যক্তিটি। চিৎকারের ধ্বনি কম্পন তুলল রুমের দেওয়ালে। হৃদ চিৎকার করে বলল, হারিমের বাচ্চারা, এত পূর্বের ঘটনাটি আমাকে এতক্ষণে জানালে কেন? তোদের জন্য যদি আমার বউয়ের কিছু হয়, আই সোয়ার আমি কাউকে ছাড়বো না। দ্রুত সবাইকে সতর্ক কর, আমার বউয়ের খোঁজ করে সঠিক তথ্য আমাকে দে, আমি আসছি। হৃদ ফোন কেটে ফিহাকে কল করে বলল তৎক্ষণাৎ মায়ের খোঁজ করতে। ফিহা হৃদকে জানালো সে নিচে বসে আছে আর মায়া নিজের রুমেই আছে। তবে ফিহা মায়ের বর্তমান অবস্থা
অবস্থার কথা জানে না। বাড়িতে দুর্ঘটনা হওয়ার পর কেউ আর মায়ের খবর রাখেনি। অস্থির হৃদ ফিহাকে জানালো দ্রুত মায়ের রুমে যেতে এবং মায়ের খোঁজ করতে ঠিক আছে কিনা। হৃদের কথায় এক মুহূর্তে ঘাবড়ে গেল ফিহা। হৃদ এমনি এমনি কিছু বলবে না তা বেশ জানে সে। তাহলে কি সত্যিই মায়ের বিপদে পড়ল? ফিহা নিজের নানি শাশুড়ি পাশ থেকে উঠে অস্থির ভঙ্গিতে এগিয়ে গেল দোতলা ফ্ল্যাটের দিকে, মায়ার রুমের উদ্দেশ্যে। কিন্তু ততক্ষণে অনেকটাই দেরি হয়ে গেল। ফিহা বাহির থেকে রুমের ভিতরে ধস্তাধস্তি আর গোঙানির শব্দ পেল প্রচণ্ড। ফিহা আটকে উঠে বেশ কয়েকবার দরজায় কড়া আঘাত করলো মায়াকে ডাকতে ডাকতে, কিন্তু রুমের ওপাশ থেকে কেউ দরজা খুলল না। আতঙ্কিত ফিহা একাধিক মানুষের উত্তেজিত গলার শব্দ শুনতে পেল। সেই সাথে ফিহা স্পষ্ট মায়ের তীব্র গোঙানির শব্দও শুনতে পেল। ফিহার বুঝতে বাকি রইল না কেউ যে মায়াকে আঘাত করছে। সেটা বুঝতেই আতঙ্কিত ফিহা এবার ভয়ে কেঁদে উঠে অস্থির ভঙ্গিতে দরজায় ধাক্কাতে শুরু করলো মায়াকে ডাকতে ডাকতে। হৃদ তখনও ফিহার ফোনের লাইনেই ছিল। ফিহার অস্থির কান্নায় হৃদ যা বোঝার বুঝে গেল। হৃদের শরীর তত্তর করে ঘেমে উঠে ঝিম ধরে ঠাস করে বসে পড়ল চেয়ারের ওপর। ফিহা অস্থির ভঙ্গিতে ফোনটি কানে নিয়ে হৃদকে ডাকলো বেশ কয়েকবার। হৃদের হুঁশ আসতে ফিহা অঝরে কেঁদে কেঁদে বলল, বাই বাই মা, মায়ার রুমে ভাঙচুরের শব্দ পাচ্ছি, কিন্তু কেউ দরজা খুলছে না। একাধিক মানুষের গলার শব্দ পাওয়া যাচ্ছে বাইরের রুমের ভিতরে থেকে। হয়তো কেউ মায়াকে আঘাত করছে। তার হালকা ঘুঙানির চিৎকারও শুনতে পারছি। ভাই, এখন কি করব ভাই? হৃদের বুক তত্তর করে কেঁপে ওঠে, কপালে চিকন ঘাম দেখা যায় তৎক্ষণাৎ। হৃদ গলার টাই টেনে খুলে ফেলে দিয়ে চেয়ারে ছেড়ে উঠে দাঁড়ায়। হতভম্ব হয়ে দৌড়ে রুমে বের হতে হতে ফিহাকে উত্তেজিত কণ্ঠে বলল, ফিহা, দ্রুত সবাইকে ডাক, দরজা ভাঙার ব্যবস্থা কর। তোর ভাবি বিপদে আছে, তাড়াতাড়ি করে সবাইকে ডাক, কুইক। ভাই, বাসায় তো ছেলে মানুষটা কেউ নেই, সবাই হসপিটালে গেছে, কি করব? হৃদ তেতে উঠল। শিট, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। শিট। ফিহা, কাজ কর, বাসায় ছোট বড় যারা আছে সবাইকে নিয়ে দ্রুত দরজা ভাঙার চেষ্টা কর। আমি আসছি, কুইক। মায়ার বডিগার্ডদের সহ রিধিকে নিয়ে সবাই হসপিটালে যাওয়ার পরপরই মায়া সবার সাথে নিচে বসার ঘরে বসেছিল বেশ কিছু সময়। কিন্তু অতিরিক্ত কান্নায় অস্থিরতায় মায়ার শরীর দুর্বল মনে হতেই রেহানা বেগম মায়াকে কাজের মেয়ে রুজির সাথে রুমে পাঠিয়ে দেয়। সুযোগ সন্ধানী রুজি চট করে মায়াকে নিয়ে রুমে চলে গেল। মায়াকে বিছানায় বসিয়ে সেও মায়ের পাশে বসে রইল। আপাতত অপেক্ষা করছে কখন বাকি দুজন আসে তার। প্রায় মিনিট 5 পর সিফা আসলো মায়ার রুমে, হাতে করে অ্যাসিডের বোতল নিয়ে আঁচড়ে লুকিয়ে। রুজি সিফার সাথে চোকাচুকি করে কথা বলল, ইশারায় বোঝালো কাজ শুরু করতে হবে। তবে রুজি ইশারায় মোহনার কথাও জানতে চাইলো। তখন সিফা ইশারায় বোঝায় মোহনা নিচে আছে, বাড়ির কোনো লোক যাতে দোতলায় আসতে না পারে সেই দিকটা দেখার জন্য নিচে পাহারা দিচ্ছে সবাইকে, এবং সময় বুঝে মোহনাও অল্প সময়ের মধ্যে এখানে চলে আসবে। রুজি মাথা নাড়িয়ে সম্মতি দিল, সে সবটা বুঝতে পেরেছে। সিফা রুজির পাশে বসা নত মস্তিষ্কের মায়ার দিকে তাকালো। পা ঝুলিয়ে বিছানার পাশে বসে আছে মায়া, আর মায়ার ঠিক পিছনে রুজি বসে আছে। মায়ের নিঃশব্দে কান্নার শরীর দুলছে মৃদু মৃদু। সিফা সময় নষ্ট না করে শাড়ির আঁচল থেকে অ্যাসিডের বোতল বের করলো মায়ার মুখে ছুঁড়ে মারার জন্য। ততক্ষণে মায়াও উঠে দাঁড়ালো ওয়াশরুমে যাওয়ার জন্য। মায়াকে উঠে দাঁড়াতে দেখে দ্রুততার সঙ্গে এগিয়ে আসলো সিফা। মায়া ওয়াশরুমের জন্য এক কদম বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সিফা মায়ার মুখের উদ্দেশ্যে অ্যাসিড ছুঁড়ে মারলো। মায়া কিছু বুঝে ওঠার আগেই তৎক্ষণাৎ মুখ দু হাতে চেপে ধরে চিৎকার করে উঠল রুজি। চমকে উঠল মায়া, ঘাড় ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো রুজি দু হাতে মুখ চেপে ধরে গলা ফাটা চিৎকার করছে আর্তনাদে। মায়া চমকে উঠে তৎক্ষণাৎ রুজিকে ধরতে চাইলো। কি হয়েছে জানতে চাইলো তেতে উঠে সিফা। মূলত মায়ার দিকে ছুঁড়ে মারা অ্যাসিড গিয়ে পড়ল রুজির মুখের উপর। তখন মায়া নিজের অজান্তে সামনের দিকে কদম বাড়ানোতে বেঁচে গেল এবং অসাবধানতায় অ্যাসিড পুরোটাই পড়ল রুজির গায়ের উপর। যেহেতু রুজি মায়ের পিছনে ছিল তাই সে অ্যাসিডের শিকার হলো। সিফা তেতে উঠে দক্ষ হাতে মায়ের চুলের মুঠি ধরে রুজির পাশ থেকে টেনে তুলে রাগে ঠাস করে থাপ্পড় মারল মায়ার গালে। মায়া খেই হারিয়ে ছিটকে পড়ল ফ্লোরে। মায়ার উপর হওয়া আকস্মিক আক্রমণ কারণটা বুঝল না মায়া। সিফা রাগী হাতে ফের মায়ার চুলের মুষ্টি ধরে ফ্লোর থেকে টেনে তুলে অপর গালে থাপ্পড় মারতেই
এবার মায়া ছিটকে পড়লো খাটের কোণায়। অসাবধানতার কারণে মায়ার কপাল কাটলো খাটের লেগে। মায়া ফুপিয়ে কেঁদে উঠল। মায়া কিছু বলার আগে ফের মায়ের চুলের মুঠি ধরে টেনে ধরলো শিফা। মায়া দু হাতে নিজের চুল ছাড়ানোর চেষ্টা করে কেঁদে উঠে বলল, আপু, আমাকে মারছেন কেন? কি করেছি আমি? ছাড়ুন না আমাকে, ব্যথা পাচ্ছি তো আমি। মায়ের কান্নায় মন ভুলল না শিফার, বরং মায়ার চুল ধরে টেনে নিয়ে দেওয়ালে ধাক্কা মারলো। মায়া দেওয়ালে বাড়ি খেয়ে নিচে পড়তেই হুড়মুড় করে রুমে প্রবেশ করলো মোহনা। দ্রুততার সঙ্গে রুমের ভেতর থেকে দরজা বন্ধ করে পিছন ঘুরে তাকাতেই বুঝতে পারলো রুজি অ্যাসিডে আক্রান্ত হয়েছে। ছুরি হাতে মোহনা এগিয়ে আসলো। রুজি চিৎকারে বাড়ির মানুষজন উপরে চলে আসবে ভেবে মোহনা রাগে কটমট করে শিফার উদ্দেশ্যে বলল, এই হারাম যদি অ্যাসিডে আক্রান্ত হলো কিভাবে? কোনো কাজ ঠিকঠাক ভাবে হয় না একে দিয়ে। আসলে নিজেও মরবে, আমাদেরকেও মারবে। মোহনার কথা সম্মতি দিয়ে শিফা তেতে ওঠে। এই মাইয়ারে মারতে গিয়ে ভুলবশত রুজির মুখে পড়ে গেছে এসিড। সেই তখন থেকে এমন মরা মতো চিৎকার জুড়ে বসে আছে এই রুজি। আজ এই মেয়ের চিৎকারের জন্য আমরাও বিপদে পড়বো মোহনা। গড নোস, এই গাধা পাগল মেয়েকে কোনো রকম বস আমাদের সাথে পাঠালো। ওকে দেন, তুই এখানে বুকে সামলা, আমি রোজই দেখছি। এই মেয়েটার জন্য আমরা লাস্ট মুহূর্তে এসে দুয়েতে পড়তে পারবো না। ওকে ডান। দুজন দুই দিকে গেল। মোহনা ধারালো ছুরি হাতে রুজিকে মারতে গেল, তো অন্যদিকে শিফা মায়ার কাছে গেল। আতঙ্কিত মায়া এতক্ষণে বুঝতে পারলো তারা সবাই আসলে মায়াকে মারতে এসেছে। মায়া দুর্বল শরীরে উঠে দাঁড়ালো। তত্তর করে মায়া সর্বাঙ্গ কাঁপছে অনবরত ভয়ে। মায়ার শরীর বেয়ে দরদর করে ঘাম ছুটছে। পরপর দুটো পরিস্থিতির শিকার হয়ে মায়া নিজেকে সংযম করতে পারছে না। কিছুক্ষণ আগে ঘটে যাওয়া বিষের ভয়াবহ ঘটনার পর এখন আবার সরাসরি মায়ের উপর হামলা করাটা ছিল তার আতঙ্কের কারণ। মায়া শিফাকে এগিয়ে আসতে দেখে দরজার দিকে পালাতে চাইলো। দৌড়ে দরজার কাছে গিয়ে দরজার লক খুলতে চাইলো, কিন্তু তার আগেই মায়াকে ধরে ফেললো শিফা। মায়াকে আটকিয়ে ওড়না দিয়ে গলা পেঁচিয়ে ধরলো মায়া মারার জন্য। ধস্তাধস্তি শুরু হয়ে গেল তাদের দুজনের মধ্যে। মায়া হাত পা ছোটাছুটি করে নিজের ওড়নার বাঁধন খুলতে চাইল, পারল না। ততক্ষণে মোহনা ও রুজির অ্যাসিডের ছটফটের কাতরানোর সুযোগ নিয়ে গলায় ছুরি চালালো মারার জন্য। সফলও হলো রুজিকে জবাই করতে মোহনা। ধারালো ছুরির ধারে রুজির গলা থেকে ফিনকি দিয়ে রক্ত বের হলো তরতর করে। চোখের সামনে মুহূর্তেই সাদা বিছানাটি লাল হয়ে গেল। মায়ার গলায় ওড়না বাঁধা অবস্থায় রুজির নৃশংস হত্যাকাণ্ডটা দেখলো মায়া। প্রাণের ভয়ে মায়া ছটফট করলো দ্বিগুণ। রুজির জবাই করা গলার দিকে তাকাতেই মায়ার চোখ উল্টে বমি আসলো মুখ ভর্তি। গড় গড় করে বমি করেও দিল। দুর্বল শরীরটা আরও দুর্বল হয়ে গেল। শরীরের অবশিষ্ট শক্তিরা না থাকায় নেতিয়ে পড়তে চাইল মায়া। মোহনা রক্তাক্ত শরীর ও ছুরি হাতে এগিয়ে আসলো মায়ার দিকে। উদ্দেশ্য মায়াকে এবার জবাই করবে। শিফা পিছনে থেকে মায়ের গলায় শক্ত করে ওড়না বেঁধে রেখে দাঁড়িয়ে আছে। মোহনা উদ্দেশ্য অনুযায়ী মায়ের কাছে আসতেই মায়া প্রাণের ভয়ে জোর খাটিয়ে লাথি মারল মোহনার পেট বরাবর, যার ফলে মোহনা ছিটকে পড়ল ফ্লোরে। হাতের ছুরিটিও কিছু দূরে ছিটকে পড়ল সোফার পাশে। আকস্মিক ঘটনায় শিফা তেতে উঠে মায়াকে টেনে নিজের দিকে ঘুরিয়ে থাপ্পড় মারতে চাইলে মায়া শিফাকে ধাক্কা মেরে দরজার পাশে ফেলে দিয়ে দৌড়ে পালাতে চাইল বারান্দার দিকে। মায়া নিজেকে বাঁচানোর তাগিদে চিৎকার করতে করতে সবাইকে ডাকলো সাহায্যের জন্য, কিন্তু কেউ শুনতে না পারায় এগিয়ে আসলো না, যার কারণে এতেও মায়া সফল হতে পারলো না নিজেকে বাঁচাতে। মোহনার চতুর বুদ্ধি খাটিয়ে ফ্লোরে পড়ে থাকা অবস্থায় মায়ের পা টেনে ধরে মায়াকে উল্টে নিচে ফেলে দিল। সময় নষ্ট না করে মোহনা তৎক্ষণাৎ মায়ার উপরে চড়ে বসলো। মায়ার চিৎকার বন্ধ করার জন্য মোহনা প্রথমে ধস্তাধস্তি করে। মায়ার মুখে ওড়নার কিছু অংশ ঠেলে ঢুকিয়ে দেয়। শিফা ফ্লোর থেকে উঠে দ্রুত এগিয়ে বিছানার পাশ থেকে বালিশ নিয়ে মোহনার হাতে দিল মায়াকে বালিশ চাপা দিয়ে মারতে। পরে মোহনাকে সাহায্য করতে শিফা মায়ের দু হাত চেপে ধরল ফ্লোরের সাথে। মোহনা দক্ষ হাতে মায়ের মুখে বালিশ চাপা দিল। মায়া ধস্তাধস্তি করেও কারোর সাথে শক্তিতে পেরে উঠতে সক্ষম হলো না। মায়ার নিঃশ্বাস আটকে আসায় শেষ চেষ্টায় হাত পা ছুটিয়ে নিজেকে বাঁচাতে চাইলেও পারল না। চারদিক থেকে ব্যর্থ মায়ার শরীর যখন
অবশিষ্ট শক্তি আর থাকলো না এবং নিঃশ্বাসের অভাবে শরীর নিস্তেজ প্রাণহীন হয়ে পড়ছিল, ঠিক তখনই দরজার মধ্যে কড়া আঘাত পায় ফিহার। সেই সাথে পায় ফিহার অস্থির ভঙ্গিতে চিৎকারের শব্দ। আপনজনের ডাক পেয়ে মায়া সাহস পেল, পুনরায় জোর খাটিয়ে বন্ধ থাকা হাত পা ছোটাছুটি করতে চাইল, কিন্তু মোহনা শিফার শক্তির সঙ্গে পেরিয়ে উঠছিল না তখনও। ফিহার অনবরত দরজায় আঘাত ও চিৎকারের শব্দে ঘাবড়ে যায় মোহনা আর শিফাও। মোহনা সতর্কের সাথে কান খাড়া করতেই বুঝতে পারলো ফিহা কারোর সাথে লাউড স্পিকারে ফোনে কথা বলছে, ভাই বলে, ভাই করে ডেকে ডেকে। চতুর মোহনা তৎক্ষণাৎ বুঝে গেল ভাই নামক মানুষটি স্বয়ং রিদ খান নিজেই। হয়তো ভালোবাসার বউ বিপদে আছে বুঝতে পেরে মানুষ পাঠিয়েছে তার বউকে বাঁচাতে। মোহনা শিফা দুজনই ঘামতে শুরু করলো। এইভাবে আরো কিছুক্ষণ থাকলে নিশ্চিত তারা দুজন ধরা পড়ে যাবে। তাছাড়া বালিশ চাপা দিয়ে কাউকে মারতে বেশ সময়ের ব্যাপার, তাদের হাতে এত সময় নেই। মোহনা মায়ের মুখে বালিশ চাপা দিয়ে নিজের রক্তাক্ত ছুরিটি খুঁজলো। সোফার পাশে ছুরিটি পড়ে থাকতে দেখে দ্রুততার সঙ্গে মোহনা শিফার উদ্দেশ্যে বলল, সিফা, আমাদের হাতে সময় কম। রিদ খান মানুষ পাঠিয়েছে নিজের বউকে বাজাতে। দ্রুত কিছু একটা না করলে আমি তো মরবই, সাথে এই মেয়েটিও বাজছে। এইভাবে বালিশ চাপা মানুষ তাড়াতাড়ি মরে না, সময় নেই অনেক। তাই আমি এই মেয়েটিকে ধরে রাখছি, তুই দ্রুত আমার ছুরি আন সোফার সামনে থেকে, তুই হাত ধরবি আর আমি এই মেয়েকে জবাই করবো, তো তখন তাড়াতাড়ি যা। মোহনার কথায় শিফা মায়ার হাত ছেড়ে দ্রুত এগিয়ে গেল সোফার দিকে ছুরি আনতে, আর সেই সুযোগটাই কাজে লাগালো মায়া। হাত ছাড়া পেয়ে আন্দাজের উপর ভিত্তি করে দু হাতে মোহনার চোখ খাবলে ধরলো। এতে করে খেই হারালো মোহনা। মায়াকে ছেড়ে নিজের চোখে দু হাত চেপে ধরে চিৎকার করে উঠল ফ্লোরে পড়ে। মায়া কাঁপা কাঁপা হাত তৎক্ষণাৎ মুখের উপর থেকে বালিশ সরিয়ে উঠে দাঁড়ায়, বিধ্বস্ত নাজেহাল অবস্থায়। শরীরে ঘাম ও রক্তে একাকার হয়ে আছে। মায়ার মুখের ভেতর ঢুকিয়ে রাখা কাপড়ের অংশটুকু টেনে বের করে অনবরত কাশতে থাকে বুকে হাত দিয়ে। বড় বড় নিঃশ্বাস নিতে নিতে মায়া তখনও দাঁড়ানোর শক্তি পাচ্ছে না। পা দুটো ভেঙে আসছে নিঃশক্তির কম্পনে। মায়া কম্পিত দুর্বল শরীরটা টেনে কোনো রকমে উঠে দাঁড়ালো। শিফা ততক্ষণে ছুরি হাতে মোহনার দিকে আসতেই দেখলো মোহনার চোখ থেকে রক্ত ঝরছে। উত্তেজিত শিফা দৌড়ে এসে মোহনাকে ধরলো পাশে ছুরিটি রেখে। মোহনার কি হয়েছে জানতে চাইলো। মোহনা শিফাকে জানালো মায়ার আঘাত করেছে তার চোখে। শিফা তেতে উঠে মায়ের দিকে তাকাতেই দেখলো মায়ের দুর্বল শরীরে কোনো রকম দৌড়ে পালাতে চাইছে বারান্দার দিকে। শিফা মোহনাকে কোলে নিয়ে এক হাতে ফ্লোরে বালিশটি ছুঁড়ে মারলো মায়ের দিকে। মায়ের পিঠের উপর বালিশটি লাগলেও মায়া পড়ল না, শুধু সামান্য খেয়েই হারালো। তাই মায়া বারান্দার দরজা ধরে নিজের দুর্বল শরীর ব্যালেন্স ঠিক করে পুনরায় বারান্দার দিকে যেতে লাগলো। শিফা মায়াকে বারান্দার দিকে পালাতে দেখে বেশ একটা বিচলিত হলো না, কারণ দোতলার বারান্দায় দিয়ে মায়া পালানো সম্ভব না। তাই যদি পালাতে চায় তাহলে বারান্দার নিচে রাখা ডেকোরেশনের জিনিসপত্রের উপরে পড়লে এমনিই মারা যাবে সে। তারপরও শিফা রিস্ক নিতে চাইল না। মোহনাকে ছেড়ে ছুরি হাতে উঠে দাঁড়াতে এবার জোরালোভাবে দরজার ওপাশের বেশ অনেক মানুষের চিৎকার চেঁচামেচির শব্দ শুনতে পেল সে। ভারী কিছু দিয়ে যে সবাই দরজা ভাঙার চেষ্টা করছে তা বেশ বুঝতে পারল শিফা। ভয়ে বিচলিত হলো শিফা। এতক্ষণ মায়াকে তারা আরামসে মেরে ফেলতো যদি তখন রিদ খান লোক পাঠিয়ে দরজায় আঘাত না করতো, তাহলে তারাও বিচলিত হতো না এবং মোহনা তাকে ছুরি আনতে পাঠাতো না উত্তেজিত হয়ে। তারা সময় নিয়ে এমনিই সহজে মারতে পারতো মায়াকে, কিন্তু সবটা এক মুহূর্তে উল্টে গেল রিদ খানের মানুষ পাঠিয়ে দরজায় আঘাত করাতে। এতে করে তাদের দ্বারা ভয়ের কারণে প্রথম ভুলটি হয়, মায়াকে ছেড়ে ছুরি আনতে যাওয়া, আর তার সুযোগ নেয় মায়া। কৌশলে মোহনাকে আঘাত করে ছুটে যায়, যার ফলে বিষয়টি আরও জটিল হয়। এখন যদি সময় থাকতে মায়াকে মারতে না পারে তাহলে সব শেষ। শিফা মোহনাকে ছেড়ে ছুরি হাতে দ্রুত এগিয়ে গেল বারান্দার দিকে। মায়াকে ধরতে যাবে তার আগেই মায়া কোনো দিক না দেখে মুহূর্তেই লাফিয়ে পড়ে খোলা বারান্দার বর্ডার লাইন পেরিয়ে। আকস্মিক ঘটনায় হতভম্ব হয়ে যায় শিফা। মায়া যে হঠাৎ করে নিচে লাফিয়ে পড়বে ঘুণাক্ষরেও টের পায়নি সে।
শিফা ছুরি হাতে দ্রুত এগিয়ে মায়াকে দেখতে চাইল, কিন্তু পারল না, কারণ ততক্ষণে চারপাশে থেকে মানুষজনের চিৎকারের ধ্বনি ভেসে আসে শিফার কানে। বাড়ির গেট ধরে কয়েক প্রতিবেশী মহিলা ঢুকতে ঢুকতে চমকে উঠল যখন মায়াকে দোতলা থেকে লাফিয়ে পড়তে দেখল। মায়া রক্তাক্ত শরীর দেখে তারা আহাজারি করে চিৎকার করতে লাগলো আর বলতে লাগলো, হায় হায় আল্লাহ গো, আরিফের মা রে, তোর ছোট মেয়ে মারা গেল গো। ও রেহানা, এদিকে আয়। হায় হায়, মেয়েটার কাল গায়ে হলুদ আর আজ আত্মহত্যা করে নিজের জীবন দিয়ে দিল। আল্লাহ গো, ও আরিফের মা, তোর মেয়ে শেষ গো, তোর মেয়ে শেষ। ঝলমল করা বিয়ে বাড়িটা মুহূর্তেই মৃত্যু পল্লীতে রূপান্তরিত হলো। বিয়ের আমেজ মেতে ওঠে, প্রতিটা চেহারা কালো মেঘে ঢেকে গেল। হাসি খুশিতে আচ্ছন্ন বাড়িটা মুহূর্তেই একে একে মৃত্যুর ধ্বনিতে লুটিয়ে পড়ল। চিৎকার, চেঁচামেচি, আহাজারি কান্নায় ভেঙে পড়ল প্রতিটা মানুষ। সে কি আর্তনাদ মৃত্যু সংবাদে! একটা দুটো নয়, পুরো 6টা লাশের লাইন ধরে বের করলো শফিকুল ইসলামের বাড়ির আঙিনার উঠোনে। হৃদয়ের কান অবধি পৌঁছালো সেই সকল মৃত্যুর সংবাদ। সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। রোহিত, ভয়েস অফ বেতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বেতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান।